হ্যালো স্টুডেন্ট, তো দেখো তোমাদের ক্লাস 10 ম্যাথ নিয়ে এসেছি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ। তো দেখো মাধ্যমিক 2026 তোমরা অঙ্ক পরীক্ষা দিতে চলেছো। এবার মাধ্যমিকে অঙ্ক পরীক্ষা ভালো হতে চলেছে, তোমাদের প্রদীপ স্যার অঙ্ক শেখাচ্ছে। তো দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি মাধ্যমিক 2026 প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট সেকেন্ড সামেটিভ করাবো তোমাদের। আজকে প্রথম ক্লাস স্কুল 1 পেজ নাম্বার 130 পাতা আছে, সম্পূর্ণ পাঠ করে দেখাবো এই স্কুলটা। তো তোমাদের যে স্কুলটা আছে স্কুল 1, তো এখানে স্কুলটা দিয়েছে আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল। এই স্কুলটা করাবো। তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা হাতে নাও এবং বইটা খুলো, প্রশ্নগুলো দেখো এবং একসঙ্গে আমার সঙ্গে অঙ্কগুলো করো। চলো, তো আমাদের সেকেন্ড সামেটিভ ক্লাস আজ থেকে শুরু। তো আমরা ক্লাস শুরু করে দেবো তাড়াতাড়ি। তোমরা ভিডিওতে তাড়াতাড়ি লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নিই। তো একের প্রশ্ন করাবো। একের 1 নম্বর প্রশ্নটা দেখো কি বলছি। তাই বলছে সমীর 4000 টাকা 3 মাসের জন্য এবং অমিতা 3000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলো। লভ্যাংশ সমীর ও অমিতার মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে তা বের করতে বলেছে। মানে লভ্যাংশ অনুপাতটা বের করতে বলেছে এখানে। তো আমি তোমাদের বলবো এখানে মূলধনের অনুপাত আর একই সময়ের ক্ষেত্রে লভ্যাংশ অনুপাত সমান হয়। একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত যেটা সেটাই হবে লভ্যাংশ অনুপাত। তো মূলধনের অনুপাত 4000 টাকা 3 মাস খাটে, তা 4000 টাকা 3 মাস খাটে বলে 3 দিয়ে গুণ করে দাও ইজ ডু। আর 3000 টাকা ক মাস খাটে, 3000 টাকা 5 মাস খাটে, তা 5 দিয়ে গুণ করে দাও। তো এই যে মূলধনটা, এই যে মূলধনের অনুপাত পেলাম, তো এটাই আমাদের লভ্যাংশ অনুপাত হয়ে যাবে একই সময়ের ক্ষেত্রে। তো চলো দেখো সরল করো, 3টা শূন্য কেটে দাও। আর কাটাকাটি আমাদের যাচ্ছে কিছু, 3 যাচ্ছে, দেখো 3 কেটে দিলাম আমরা। তো 4:5 থেকে গেল। তো আমাদের যে লভ্যাংশের অনুপাত যেটা হবে সেটা এটাই হবে আমাদের অ্যান্সার। তো দেখো 4:5 কত নম্বর অপশানে আছে, সেটা সি নাম্বারে আছে। তাহলে অ্যান্সার আমাদের সি নাম্বার। আর দেখো 2 এর প্রশ্নটা আমাদের আছে একটা দ্বিঘাত সমীকরণ 3x² + 8x + 2 = 0। তো এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা বলে দিয়েছে। একটা বীজ আলফা বলেছে, একটা বিটা। যদি হয় তাহলে আমাদের মান বের করতে বলেছে 1/α + 1/β। এর মান কত হবে? আচ্ছা, বীজদ্বয় যখন দেওয়া আছে তাহলে বীজদ্বয় যোগফল বের করতে পারবো আমরা। তাহলে বীজদ্বয় যোগফলের সূত্র -b/a, এটা হচ্ছে আমাদের সূত্র বীজদ্বয় যোগফল বের করার। তো বি বলতে দেখো x এর সহগ b, s² সহগ a, আর ধ্রুবক সংখ্যাটাকে c বলা হয়। তো চলো মান বসাও। বি বলতে এখানে 8 আছে আর a হচ্ছে আমাদের 3। তাহলে বীজদ্বয় যোগফল আলফা প্লাস বিটার মানটা -8/3 পেয়ে গেলাম। এবার বীজদ্বয়ের গুণফল বের করবো, মানে আলফা বিটা। বীজদ্বয়ের গুণফলের সূত্র c/a। c বলতে এখানে 2 আছে, c এর জায়গায় 2 আর a হচ্ছে 3। তাহলে আমরা পেয়ে গেলাম 2/3 বীজদ্বয়ের গুণফল আলফা বিটার মান। এখন যে আমাদের মানটা বের করতে বলেছে 1/α + 1/β, এটাকে আমরা সরল করে নেব, ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিই। তো এটা হচ্ছে আমাদের আলফা বিটা লসাগু, এখানে বিটা হয়ে যাবে, এখানে আলফা হয়ে যাবে। তো আমরা একটু সাজিয়ে লিখি আলফা প্লাস বিটা, এখানে আলফা বিটা। এবার মান বসিয়ে দাও। আলফা প্লাস বিটার মান দেখো কত, -8/3, আর আলফা বিটার মান 2/3। এটা সরল করে নাও, -8/3 ইন্টু, এটা উল্টে যাবে 3/2 হয়ে যাবে, 3 কেটে যাবে, 2 4 8। তাহলে আমরা কত পেয়ে গেলাম, -4 পেয়ে গেলাম। তা দেখো এই যে মানটা বের করতে বলেছিলাম, আমরা কত পেয়ে গেলাম, -4 অপশানে দেখো সি নাম্বারে আছে। তাহলে অ্যান্সারটা আমাদের সি নাম্বার। 3 প্রশ্ন দেখো আমাদের দেওয়া আছে এক্স ভেরিয়েস ওয়াই। তাহলে এক্স ভেরিয়েস ওয়াই, এটা হচ্ছে ভেদের অঙ্ক আছে, এটা হচ্ছে ভেদকে আমরা ভেরিয়েস বলবো। তাহলে এক্স ভেরিয়েস ওয়াই দেওয়া আছে। তাহলে অপশানগুলোর মধ্যে কোনটা আমাদের স্যাটিসফাই করবে, আমাদের ঠিক অ্যান্সার আসবে। তো দেখো আমরা কি করব, আমরা ভেদ উঠাবো, ঠিক আছে। তো দেখো ভেদ যদি উঠাও তাহলে সমান সমান নিব আমরা ভেদ উঠিয়ে, আর এখানে একটা ধ্রুবক সংখ্যা চলে আসবে যেটা কে ওয়াই। তা কে হচ্ছে আমাদের কি অশূন্য ভেদ ধ্রুবক। এখানে কে এর পরিচয় বলে দিবা, ঠিক আছে। তাহলে কে দেখো এখানে আমাদের এমসিকিউ টাইপের আছে, এখানে না বললেও হবে, কিন্তু তোমরা অন্যান্য অঙ্কের ক্ষেত্রে যেন 2 নম্বর বা 3 নম্বর যে অঙ্ক থাকবে তোমরা কিন্তু কে এর পরিচয় সবসময় বলবা। এখানে কে হচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এটা তোমরা লিখে নেবা, এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার এখান থেকে কী করবো, আমরা বর্গ করে নেব। বর্গ করলে আমাদের একটা অপশান মিলে যাবে। তাহলে বর্গ করলে এখানে দেখো s², এদিকে k²y², ঠিক আছে। এবার দেখো তো আমরা কি করব, আমরা এই যে k² ধ্রুবকটা আছে, একে ছোটো ধ্রুবক নিয়ে নেব, s² = এটাকে আমরা n নিয়ে নিলাম, ny²। এখানে হচ্ছে আমাদের এই যে k²টাকে আমরা কত ধরে নিলাম, n ধরে নিলাম। তাহলে k² ধ্রুবক আর nও ধ্রুবক, তাহলে এটা হচ্ছে অশূন্য ধ্রুবক। তো এবার দেখো সমান সমান আর ধ্রুবক যদি উঠিয়ে দিই তাহলে আমাদের কী আসবে, s² ভেরিয়েস y² চলে আসবে, তাই না। যেভাবে আমরা দেখো ভেদ উঠিয়ে ইকুয়াল আর ধ্রুবক নিয়ে আসলাম, একইভাবে ইকুয়াল আর ধ্রুবকটা উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো। তাহলে s² ভেরিয়েস y², দেখো এই অপশানটা আছে আমাদের ডি নাম্বারে। তাহলে অ্যান্সারটা আমাদের ডি নাম্বার। আর দেখো 4 প্রশ্নটা, তো এখানে বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 3.5। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ যেটা আমরা
নিয়ে নেব বড় হাতের আর নিয়ে নিচ্ছি। তাহলে এখানে বড় যেটা বৃত্ত আছে তার ব্যাসার্ধ হচ্ছে 3.5, আর ছোটো হাতের আর ছোটো বৃত্তের ব্যাসার্ধ সেটা আমাদের দেওয়া আছে কত 3.2। এই যে দেখো একটা 3.5 একটা 3.2, এটা বড় বৃত্ত ছোটো বৃত্ত। এখন এই দুটি বৃত্ত কী করেছে, বৃত্ত দুটি পরস্পর অন্তঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটি কেন্দ্রদের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। অন্তঃস্পর্শ করছে দেখো, একটা বড় বৃত্ত নিলাম, আর অন্তঃস্পর্শ করেছে দেখো, এভাবে আমরা একটা বৃত্ত তৈরি করতে পারবো। এভাবে একটা বৃত্ত তৈরি করে দিলাম। তাহলে এখানে আমাদের দুটো কেন্দ্রবিন্দু আছে, এখানে একটা কেন্দ্রবিন্দু হবে, দেখো ছোটো বৃত্তের কেন্দ্রটা এখানে নিলাম, আর বড় বৃত্তের কেন্দ্রটা এখানে নিলাম। এটা এ নাম দিয়ে দিলাম, এটাকে বি নাম দিয়ে দিলাম। আমাদের বলেছে কেন্দ্রদের মধ্যে দূরত্ব, তাই না? তাহলে এই যে এ বির মধ্যে দূরত্ব দেখো, এই যে এ বির মধ্যে দূরত্ব বলেছে, তাহলে এ বির মধ্যে দূরত্ব আমরা কত পাবো? আমরা এইভাবে যদি ব্যাসার্ধগুলো যোগ করে নিই দেখো, এই যে দেখো, তাহলে আমাদের এটা পি বিন্দু নাম দিলে পরে, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ আমাদের এপি এখানে যেটা হচ্ছে আর দেওয়া আছে কত 3.5 দেওয়া আছে, আর ছোটো বৃত্তের যেটা ব্যাসার্ধ আছে সেটা আমাদের এখানে বিপি, বিপি ছোটো হাতের আর সেটা আমাদের কত 3.2। তাহলে আমরা এবি কী করে পাবো? এবি পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, কেন্দ্রদের মধ্যে দূরত্ব বের করতে বলেছে এবি, ঠিক আছে? এই যে এর কেন্দ্র আছে, এটা আমাদের কেন্দ্র আছে, এ কেন্দ্র হচ্ছে বড় বৃত্তের আর বি কেন্দ্রটা আছে ছোটো বৃত্তের। আচ্ছা, তাহলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব যেটা এবি যদি আমরা বের করি দেখো, সেটা আমরা এই যে বড় বৃত্তের ব্যাসার্ধ এপি থেকে আর ছোটো বৃত্তের ব্যাসার্ধ বিপি, এপি থেকে বিপি যদি বাদ দিয়ে দিই বিপি, তাহলে এপি হচ্ছে আমাদের আর, এপি হচ্ছে ছোটো আর, তার বড় আরটা যেটা মানটা আমরা নিয়েছি 3.5 বড় বৃত্তের ব্যাসার্ধ, আর ছোটো বৃত্তের ব্যাসার্ধ যেটা আছে 3.2। তো এটা সরল করো, এটা তোমরা পেয়ে যাবা 0.3 পেয়ে যাবা। তা দেখো 0.3, এই যে আমাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব এবি পেয়ে গেলাম, তো সেটা কি আমাদের অপশানে আছে? অপশানে কিন্তু এটা আমাদের নাই। তাহলে আমাদের এখানে ডি নাম্বার অপশানটা বলেছে কোনোটি নয়, তাহলে অ্যান্সারটা হবে আমাদের ডি নাম্বার অপশান, কোনোটি নয়। দেখো 5 প্রশ্নটা আমাদের বলেছে পাশের চিত্র দেওয়া আছে, তো এখানে আমাদের ডিপির মান 5 সেমি, ডির মান দেওয়া আছে 15 সেমি, ডিকিউ দেওয়া আছে 6 সেমি, আর আমাদের দেওয়া আছে কিউএফ 18 সেমি দেওয়া আছে। তাহলে আমাদের কোনটা অ্যান্সার হবে সেটা দেখাতে বলেছে। আচ্ছা, তোমাদের এখানে বলি যে আমাদের একটা থ্যালাসের উপপাদ্য আছে, আমাদের যদি দেখো পি কিউ সমান্তরাল ইএফ হয়, তোমাদের বলে রাখি যে পি কিউ থ্যালাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারবো পি কিউ সমান্তরাল ইএফ। এই দেখো পি কিউ সমান্তরাল যদি ইএফ হয়, তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে বলতে পারবো, এই যে দেখো ডিপি বাই পিই, ডিপি বাই পিই এই দুটো বাহুর অনুপাত সমান হবে কার সঙ্গে, এই যে ডিকিউ বাই কিউএফ, ঠিক আছে? এই বাহু এবং এই বাহুর অনুপাত এবং এই বাহু অনুপাতটা কী হবে, সমান হবে। থ্যালাসের উপপাদ্য থেকে এটা বলতে পারবো। তাহলে এবার দেখো তো এদের কি সমান আছে, বাহুগুলোর মান দেওয়া আছে, বসে দেখবো যদি সমান হয় তাহলে এটা হবে, আর যদি সমান যদি না হয় এরা, তাহলে এটা কিন্তু হবে না, তাই না? এটা অসমান হয়ে যাবে, সমান্তরাল হবে না। তাহলে দেখো মানগুলো যদি বসাই আমরা, লিখবো এখানে কিন্তু, দেখো মানগুলো বসে কী পাবো। আচ্ছা, ডিপির মান দেওয়া আছে, ডিপির মান আছে 5, আর পি এর মান দেওয়া নাই, দেখো পি এর মানটা আমরা নির্ণয় করব, পি কত হবে। পি আমরা বলতে পারবো, এই যে দেখো ডি থেকে বিয়োগ করব ডিপি, ডির মান জানা আছে, দেখো ডি বলে দিয়েছে 15 সেমি, আর ডিপিতে আমাদের দেওয়া আছে 5, তা 15 থেকে 5 বাদ দিব, তা দেখো এটা আমরা পিটা 10 পেয়ে গেলাম, তাহলে পি এর জায়গায় 10 বসাবো। আচ্ছা, এখানে দেখি সমান সমান আসছে কি আসছে না, না সমান হলে আবার কেটে দেবো, অসমান করে দেবো। ডিকিউ এর মান দেওয়া আছে 6, আর কিউএফ এর মান দেওয়া আছে 18। দেখো এখানে যদি কাটাকাটি করো, 5 একে 5, 5 দিয়ে 10, 6 একে 6, আর এখানে 6 3 18। আমাদের দেখো কত আসলো, এখানে আমাদের 1/2, কিন্তু অসমান চলে আসলো, দেখো 1/3, 1/2 1/3 সমান নয়, দেখো অসমান। তাহলে এরা অসমান মানে কি, আমাদের কি পি কিউ সমান্তরাল ইএফ, এটা কিন্তু হবে না, এটা কিন্তু আমাদের কী হবে, সমান্তরাল নয় বলে ভাবে কেটে দেবা। তো দেখো এই যে সমান্তরাল নয় যেটা বলেছে, পি কিউ সমান্তরাল নয় ইএফ, সেটা আমাদের কত নম্বর অপশানে আছে, তো পি কিউ সমান্তরাল নয় ইএফ সেটা আছে আমাদের ডি নাম্বার অপশানে। তাহলে আমরা অ্যান্সারটাকে আমরা ডি নাম্বার নিয়ে নেব, এটা আমাদের অ্যান্সার হবে। এবার দেখো 6 প্রশ্নটা আমাদের বলেছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত হবে। গোলক বলতে ফুটবল, এই যে আমাদের ফুটবল, তাহলে এখানে দুটি গোলক বলেছে, তাদের ব্যাসার্ধগুলো ধরে নেব। প্রথম গোলকের ব্যাসার্ধ আমরা R1 আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 নিয়ে নিলাম। এখন গোলকের আয়তনের সূত্র দেখো, তো গোলকের আয়তনের সূত্র 4/3 পাই R3, মানে R1 কিউব, এটা হচ্ছে প্রথম গোলকের আয়তন।
আয়তন বলতে এই যে ফুটবল যদি নিই, ফুটবলের ভিতরে যে জায়গাটা আছে বাতাসটা, সেটাকে আমরা আয়তন বলতে পারবো। আর দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2, তাহলে এখানে R2 তার কিউব। তা এই হচ্ছে আমাদের দেখো দুটি গোলকের আয়তনের অনুপাত। আচ্ছা, তাহলে এদের সমান আয়তন অনুপাত দেওয়া আছে 1:8, তাহলে 1/8। এখানে আমরা যদি সরল করি, এটা কেটে যাবে, পাই কেটে যাবে। তাহলে এখানে আমরা দেখো এই যে এখানে আমরা R1/R2 করে তার হোল কিউব করে দিলাম, আর এখানে 1/2 করে হোল কিউব করতে পারবো। তাহলে R1/R2 সমান 1/2 পেয়ে গেলাম। এবার আমাদের চেয়েছে গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। বক্রতল ক্ষেত্রফল দেখো, বক্রতল আমাদের জানতে হবে গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কত। তো গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr1। এটা হচ্ছে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল। এই যে ক্ষেত্রফলটা পুরো ফুটবলের যে চার ধারটা, সেটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr1 তার স্কোয়ার। ঠিক আছে, মানে 4πr² হয় 4πr1²। এটা হচ্ছে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল। আর দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr2 তার স্কোয়ার। এই যে তাদের অনুপাত, বারে মানে অনুপাত। এবার এটার মান বের করতে বলেছে কত হবে। তা দেখো তো এটা আমরা এটা 4π কেটে দেবো, তাহলে আমাদের এখানে R1/R2 তার হোল স্কোয়ার হবে। এটা এর মান আমরা R1/R2 মানটা পেলাম 1/2, তাহলে 1/2 বসিয়ে দেবো তার হোল স্কোয়ার। এটা আমাদের 1/4 হয়ে যাবে, আর 1:2 এটাকে 4 লিখতে পারবো। তা দেখো দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 1:4 পেয়ে গেলাম। দেখো কত নম্বর অপশানে মিলছে, বি নাম্বার। তাহলে অ্যান্সারটা আমরা দিয়ে দেবো বি নাম্বার। তো 7 প্রশ্নটা আমাদের বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। শঙ্কু দেখো, শঙ্কুর ছবিটা তোমাদের যদি আমি এঁকে দেখাই, তাহলে এভাবে করে একটা শঙ্কু তোমরা এঁকে নিতে পারবা। এই যে আমাদের ভূমি, এটা হচ্ছে ভূমিতলটা কি হয় বরের টপুরটা। ঠিক আছে, এটা শঙ্কু তোমরা উদাহরণ নিতে পারো, বরের টপুর। তাহলে এই যে আমাদের এটা ভূমিটা হচ্ছে বৃত্তাকার, এখানে আমরা নিলাম কেন্দ্রবিন্দু, আর এটা যেহেতু ওপি নাম দিয়ে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এটা তির্যক উচ্চতা। এটাকে নাম দেখো, এখানে আমরা উচ্চতা তৈরি করব, এটা আমরা নাম দিয়ে দেবো, এটা পি, এটা আমরা এ নাম দিয়ে দিলাম। তাহলে এই যে ও এটা হচ্ছে উচ্চতা, এটা এইচ, আর তির্যক উচ্চতা এপি, সেটা আমরা নিয়ে নেবো এল, তির্যক উচ্চতা এল। আমাদের কি দেওয়া আছে, তির্যক উচ্চতা এল এর মান দেওয়া আছে, এল কত দেওয়া আছে 15, আর দেওয়া আছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য ব্যাস। তাহলে ব্যাস বলতে 2r দেওয়া আছে, এই যে পুরো ব্যাসটা 2r আমাদের দেওয়া আছে 16। তাহলে আর পেয়ে যাবো, এটা 2 দিয়ে কাটাকাটি করে, তাহলে আমরা ব্যাসার্ধ 8 পেয়ে গেলাম। আমাদের শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র। তো এই যে শঙ্কুটা যে পার্শ্বতল মানে ভূমিটা বাদ দিয়ে পার্শ্বতলের যে ক্ষেত্রফল, তার সূত্র হচ্ছে πr/l। এটা হচ্ছে আমাদের শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র। তো চলো মানগুলো বসাও। πr বলতে আমাদের 8, আর এল হচ্ছে আমাদের তির্যক উচ্চতা 15 দেওয়া আছে। সেটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। পায়ের মান 22 কিন্তু বসাবো না, অপশান এখানে অপশানে আমাদের পাই দেওয়া আছে, তার জন্য আমাদের পাইটা থেকে যাবে। তাহলে এখানে 15 গুণ করে নাও, 15 120 পেয়ে যাবা। তাহলে 120 পাই, এটা আমাদের অ্যান্সার। দেখো 120 পাই আমাদের সি নাম্বার অপশানে আছে, তো আমাদের অ্যান্সারটা সি নাম্বার। এবার দেখো 2 এর প্রশ্নগুলো, 2 এর 1 এর প্রশ্নটা এখানে বলছে দেখো এ ভেরিয়েস 1/c, ভেদকে ভেরিয়েস বলা হয়, এ ভেরিয়েস 1/c, আর কমা সি ভেরিয়েস 1/b, এটা আমাদের দেওয়া আছে। তা আমাদের বলেছে এখানে যে এ এবং বি এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করতে বলেছে, এ এবং বি, সি থাকবে না। তা দেখো আমরা কী করছি, ভেদ উঠাবো। তাহলে আমরা যদি ভেদ উঠাই, তাহলে সমান সমান নিয়ে আসবা, একটা ধ্রুবক সংখ্যা চলে আসবে কে, আমরা k1 নিয়ে নিলাম, আর একটা ভেদ আছে বলে ভেদ সম্পর্ক, তো k1/c হয়ে যাবে। ঠিক আছে, মানে একটা ধ্রুবক আসবে, যে কোনো ধ্রুবক, সেটাকে k1 নিয়ে নিলাম। আর এখান থেকে আমরা যদি উঠাই, এই যে ভেদ উঠাবো, তাহলে এখানে k2 পেয়ে যাবো, k2/b, নিচে b ছিল b দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই যে সি এর মানটা এখানে আছে, তো আমরা এই যে সি এর জায়গায় সি এর মানটা পুট করে দেব। তাহলে এখানে k1 আর সি এর জায়গায় সি এর মানটা পুট করলে k2/b হয়ে যাবে। তাহলে এখানে একটা সরল করি না আমরা, এটা দেখো k1 রেখে এটা কী হবে, উল্টে যাবে, তাহলে b/k2। তাহলে এ সমান সমান আমরা পেয়ে যাবো দেখো k1/k2 ইন্টু বি। এখন আমরা কী করবো দেখো, এই যে k1/k2টাকে আমরা ছোট ধ্রুবক ধরে নিচ্ছি, এটা আমরা ধরে নেব n ধরে নিলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক, এই যে k1 k2। ঠিক আছে, এগুলো কি তোমরা পাশে বলে দেবো, আমি এখানে তোমাদের পাশে বলে দিচ্ছি। দেখো k1 ও k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু তোমাদের বলতে হবে। 2 নম্বর অঙ্ক আছে, k1 ও k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক,
ভেদ ধ্রুবক মানে শূন্য ছাড়া, শূন্য হবে না। K1 K2 পরিচয় দিয়ে দিলাম। এখানে দেখো K1 বাই K2 এর মান, এই যে এখানে আমরা বলে দেবো যে K1 বাই K2 এর মানটা আমরা n, এটাও আমাদের কি অশূন্য ধ্রুবক, এখানে ভেদ বলবো না, অশূন্য ধ্রুবক বলবো। তাহলে এবার দেখো তো এখানে দেখো a সমান সমান ধ্রুবক ইন্টু বি, তাহলে সমান সমান এবং ধ্রুবকটাকে উঠিয়ে আমরা a ভেরিয়েস b করতে পারবো। তাহলে a ভেরিয়েস b, তাহলে a ভেরিয়েস b বলতে দেখো a b এর মধ্যে আমাদের ভেদ যে সম্পর্ক আছে কীরকম, সরল ভেদ, এটাকে সরল ভেদ বলা হয়। ব্যস্ত ভেদ দেখো যেরকম এটা 1/c আছে, এই যে a ভেরিয়েস 1/c, তাহলে a ও c এর মধ্যে ব্যস্ত ভেদ আছে 1/, আছে বলে দেখো c ভেরিয়েস 1/b, দেখো 1/b আছে বলে c এবং b এর মধ্যে ব্যস্ত ভেদ 1/, থাকলে ব্যস্ত ভেদ। আর a ভেরিয়েস b দেখো আমাদের 1/, নাই, ঠিকভাবে আছে a ভেরিয়েস b, তাহলে a ও b এর মধ্যে আমরা কি বলে দেবো, a ও b এর মধ্যে সরল ভেদ সম্পর্ক বলে দেবো। তাহলে অতএব a ও b এর মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আর 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছি, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি 3 সেমি এবং তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। খুব ভালো প্রশ্ন। দেখো আমরা প্রথমে দুটো বৃত্ত তৈরি করব, এখানে একটা বড় বৃত্ত আছে, একটা ছোট বৃত্ত। তাহলে বড় বৃত্তটা আগে করছি, আমাদের বড় বৃত্ত, আর এখানে আমরা নিব একটা ছোট বৃত্ত। এই যে দেখো, তাহলে আমরা কেন্দ্রবিন্দু এ একটা কেন্দ্র নিয়ে নিলাম, এখানে কেন্দ্রবিন্দু আমরা বি নাম দিয়ে দিলাম। এই বৃত্ত দুটির একটা সাধারণ স্পর্শক আছে, সরল সাধারণ স্পর্শক। ঠিক আছে, এই সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা বের করতে বলেছে, আমরা এখানে নাম দিয়ে দেবো, এটা সি, এটা ডি নাম দিয়ে দিলাম। তাহলে সিডি দৈর্ঘ্য কিন্তু বের করতে বলেছে, সিডি কত হবে। দেখো আমরা কেন্দ্রদের মধ্যে দূরত্ব এখানে বলে দিয়েছে এবি, তাহলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব এবি কত বলেছে, এবি আমাদের এখানে দেওয়া আছে 13 সেমি, এই যে 13 সেমি দেওয়া আছে। আচ্ছা আমরা কি করব, এই যে এসি আর বিডি যোগ করে নিই। দেখো স্পর্শকের উপর কেন্দ্রগামী যে ব্যাসার্ধ এটা লম্ব হয় পরস্পর, তো লম্ব, তাই এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা এভাবে যোগ করে দেবো, তাহলে এখানে লম্ব, এই কোণটা 90 ডিগ্রি আছে। আচ্ছা তা দেখো আমরা সিডির মানটা পাবো কী করে, তা আমরা প্রথমে করব কি, আমরা এই যে ডি বিন্দু থেকে আমরা এখানে এই যে এ বি এর সমান্তর সরলরেখা ডি বিন্দু দিয়ে একটা সরলরেখা তৈরি করব। তাহলে এভাবে আমাদের একটা সরলরেখা তৈরি হবে। দেখো ডি বিন্দু দিয়ে, এটার নাম আমরা দিয়ে দিলাম, এটা পি নাম দিয়ে দিলাম। তাহলে এই যে ডিপি কিন্তু সমান্তরাল আছে কার সঙ্গে, এ বি এর সমান্তর সরলরেখা ডি বিন্দু দিয়ে আমরা ডিপি অঙ্কন করলাম। আচ্ছা তাহলে দেখো তো, তাহলে এটা আমাদের দেখো, এটা আমাদের কী হবে, তা আমাদের যে দেখো এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা কি আমাদের, আচ্ছা এটা যে সমান্তরাল হয় তাহলে আমাদের এটা তো কী হবে, এটা তো একটা আয়তক্ষেত্র তৈরি হবে। তাহলে এখানে এ বি সমান সমান কী হবে, আমাদের পিডি হয়ে যাবে। তাহলে এখানে এ বি সমান সমান পিডি হবে। ঠিক আছে, আয়তক্ষেত্র দেখো এই কোণগুলো 90 ডিগ্রি হলে এ 90 ডিগ্রি হয়ে যাবে, এ তো 90 ডিগ্রি আছে, তাই না, আর এই 90 ডিগ্রি হলে পরে দেখো এও 90 ডিগ্রি হবে, ছেদকের একই পাশে যে কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি, এ 90 ডিগ্রি, এও 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে 90 ডিগ্রি, তাহলে এও 90 ডিগ্রি হবে, তা 4টা কোণ 90 ডিগ্রি, তাহলে এটা আমাদের আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল। তাহলে আয়তক্ষেত্রের বাহুগুলো বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে এবির সঙ্গে পিডি সমান। তাহলে এখানে দেখো পিডি আমরা কত পেয়ে যাবো, এবি হচ্ছে আমাদের কত 13 সেমি, তাহলে পিডি হয়ে যাবে আমাদের 13 সেমি, এটা আমরা 13 সেমি পেয়ে গেলাম। আমাদের সিডির মান দরকার, একটা সমকোণী ত্রিভুজ, এই যে দেখো পিসিডি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ পিসিডি থেকে আমরা যদি বলি থেকে, তো সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার। দেখো এটা যদি আমাদের 90 ডিগ্রি কোণ হয় তাহলে অতিভুজ কিন্তু আমাদের এখানে পিডি, তাহলে অতিভুজ স্কোয়ার পিডি স্কোয়ার। আর এখানে আমরা ভূমিলম্ব ধরে নিই যে কোনো কাউকে, এই যে পিসি স্কোয়ার প্লাস আর সিডি স্কোয়ার। দেখো পিসির মানটা আমরা বের করব, পিসি কত হবে। দেখো আমাদের এসি বড় বৃত্তের ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে 8 সেমি, আর এদিকে আমাদের বিডি ছোট বৃত্তের ব্যাসার্ধ বিডি কত দেওয়া আছে, দেখো আমাদের বিডি দেওয়া আছে 3 সেমি। তাহলে আমরা পিসি পেয়ে যাব, পিসি কী করে পাবো, দেখো এই যে আমাদের এই যে এসি বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে আমরা এই যে এপি বের করব, এই যে এপি, তাহলে আমাদের এসি হচ্ছে আমাদের বড় বৃত্তের ব্যাসার্ধ যেটা 8 সেমি, আর এপির জায়গায় দেখো এপি আর এখানে এই যে ডিবি তার সমান, যেহেতু আয়তক্ষেত্র এটা, তাহলে আয়তক্ষেত্রের জন্য এই বিপরীত বাহুগুলো সমান। তাহলে এখানে ডিবি কত, ডিবির মান হচ্ছে আমাদের এই যে 3 সেমি, তাহলে এপির মানটাও 3 সেমি হবে। দেখো পিসি আমরা কিন্তু 5 সেমি পেয়ে গেলাম, পিসিটা কত 5 সেমি।
আর সিডির মান তো বের হবে, আর পিডি তো আমরা বের করলাম 13 সেমি। তো চলো আমরা এখান থেকে সিডি স্কোয়ার কত হচ্ছে দেখো, পিডি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার। তো মানগুলো বসিয়ে দেবো। পিডি আমরা লিখবো 13 সেমি, 13 স্কোয়ার। আর পিসি বের করলাম দেখো কত, পিসি হচ্ছে আমাদের 5, তো এখানে 5-এর স্কোয়ার, 13 স্কোয়ার 169, 5-এর স্কোয়ার 25, এটা বিয়োগ করে 144 পেয়ে যাবে। তা দেখো সিডি স্কোয়ার 144 হলে পরে সিডি কত হবে আমাদের, সিডি হয়ে যাবে আমাদের 12 সেমি। এই যে দেখো এটাই আমাদের অ্যান্সার, যে আমাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলেছিল, সেটা কিন্তু 12 সেমি। তো লিখে দেবো অতএব সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত, 12 সেমি। ঠিক আছে। আচ্ছা তোমাদের এখানে বলে রাখি, এর একটা মানে একবারে যেহেতু উত্তরটা পেতে চাও, এর একটা সূত্র আছে, সেই সূত্রটা দিয়ে তোমরা কিন্তু অ্যান্সারটা একবারে পেয়ে যাবে। সেই সূত্রটা আমি তোমাদের যদি বলে দিই, এই জায়গায় বলে দেবো দেখো, সেটা হচ্ছে আমাদের এই যে সিডি, আমার সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য আমরা যদি এটা নিয়ে নিই, ডি নিয়ে নিলাম, এটাকে ডি। আর ব্যাসার্ধগুলোকে আমরা নেব বড় বৃত্তের ব্যাসার্ধ R1, ঠিক আছে, আর ছোটো বৃত্তের ব্যাসার্ধকে আমরা R2 নিয়ে নিলাম। আর কেন্দ্রদের মধ্যে দূরত্ব, ঠিক আছে। আচ্ছা কেন্দ্রদের মধ্যে দূরত্ব আমরা নিয়ে নেব, এই যে এটাকে আমরা নিয়ে নেব D1, কেন্দ্রদের মধ্যে দূরত্ব D1, ডি নিয়ে নিলাম। তো এটা আমাদের ডি। তাহলে আমাদের দেখো সিডি একবারে পাওয়ার যেটা সূত্র, রুট ওভার আমাদের কী হবে, এই যে ডি স্কোয়ার মাইনাস এই যে R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার। এই যে সূত্রটা দেখো যেভাবে এটা এসেছে এই জায়গাটা, একদম এই সূত্র, যে কেন্দ্রদের মধ্যে দূরত্ব তার বর্গ মাইনাস আর দুটি ব্যাসার্ধের বিয়োগফলের বর্গ, এভাবে যদি সরল করে তার বর্গমূলটা করো, তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা একবারে পেয়ে যাবে এই সূত্র প্রয়োগ করে। তো আমি ডিটেলসে দেখালাম, সংক্ষেপে দেখালাম, ঠিক আছে। তো তোমাদের যেটা সুবিধা করতে পারো। তো 2 নম্বরের প্রশ্ন আছে, তোমরা একটু দেখিয়ে দেবা ডিটেলসে। দেখো 3-এর প্রশ্নটা এখানে বলছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S এবং আয়তন V হলে S³ বাই ভি স্কোয়ার এর মানটা বের করতে বলেছে। তাহলে আমাদের কি করতে হবে, এই যে এসটা বলেছে আমাদের কি, বক্রতলের ক্ষেত্রফল গোলকের। তো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমাদের 4 পাই, গোলকের ব্যাসার্ধ আমরা যদি R নিয়ে নিই, তাহলে 4 পাই R স্কোয়ার, এটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলটা হচ্ছে সমগ্রতল। আর আয়তন যেটা আমাদের ভি বলেছে, তা গোলকের আয়তনের সূত্র 4/3 পাই R³ ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের আয়তনের সূত্র গোলকের, এটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। চলো মানগুলো বসিয়ে দিই। আচ্ছা এস হচ্ছে আমাদের 4 পাই R স্কোয়ার, এটা হচ্ছে এস এর মান, এস এর কিউব। আর ভি এর মান, ভি আছে 4/3 পাই R³ তার স্কোয়ার। চলো আমরা ভেঙে নেব। দেখো আমাদের 4 পাই আছে তার হোল কিউব, তাহলে 4 পাই কবার লিখবো, 4 পাই 3 বার লিখবো, কিউব আছে বলে 4 পাই ইন্টু 4 পাই। এবার R স্কোয়ারের কিউব, তাহলে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে R⁶ হয়ে যাবে এটা। আর নিচে দেখো এখানে হোল স্কোয়ার আছে 4/3 পাই, এটাকে আমরা কবার, দুবার লিখতে পারবো গুণের আকারে, 4/3 পাই একবার আর 4/3 পাই দুবার। আর R³ স্কোয়ার দেওয়া আছে, তাহলে এখানে আমাদের R⁶ হয়ে যাবে, পাওয়ারগুলো গুণ হয়ে যায়। R⁶ আমরা কেটে দিলাম। আচ্ছা দেখো দুটো 4, এই যে দুটো 4 কেটে যাচ্ছে দেখো, আর দুটো পাইও কেটে যাচ্ছে। তাহলে আমাদের দেখো আমাদের বাঁচলো কি, উপরে বেঁচেছে শুধু 4 পাই, আর নিচে আমাদের আছে এই যে 1/3 মানে 1/9। আচ্ছা এটা 4 পাই, এটা 9 হয়ে যাবে উপরে গিয়ে, তো এটা আমাদের হয়ে যাবে 36 পাই। দেখো তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম এর মানটা, ঠিক আছে। এই যে দেখো এর মানটা আমরা কত পেয়ে যাবো, 36 পাই। এই যে আমাদের এটা 36 পাই। দেখো 4-এর প্রশ্নটা বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তো শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত বের করতে বলেছে। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই R/L, ঠিক আছে। আর এটা বলেছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমিটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই R স্কোয়ার। এর কত বলেছে, ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, এর সঙ্গে √5 গুণ হয়ে যাবে। দেখো আমাদের শঙ্কু যেটা, শঙ্কুর ছবিটা এঁকে তোমাদের যদি দেখাই, তাহলে এইভাবে তোমরা একটা শঙ্কুর ছবি এঁকে দিতে পারবা। আচ্ছা এখানে দেখো আমরা যদি এটা ও নাম দিই, ও এ, এটা আমরা উচ্চতা নাম দিয়ে দিলাম,
এটা আমরা বি নাম দিলাম, ও বি উচ্চতা যেটা এইচ, আর তির্যক উচ্চতা এ বি, এটা এল নিয়ে নিলাম। এই যে এল হচ্ছে তির্যক উচ্চতা, আর হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, এটা আমরা আর নিলাম, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। ওকে, আর এইচটা হচ্ছে আমাদের শঙ্কুর উচ্চতা। তাহলে দেখো আমাদের এখানে এই যে উচ্চতা যেটা আছে, শঙ্কুর উচ্চতা মানে এইচ আর ভূমির ব্যাসার্ধ আর, মানে এইচ ইজ টু আর, ঠিক আছে। এর মানটা দরকার কত হবে, এইচ ইজ টু আর, এটা আমাদের বের করতে বলেছে। কিন্তু এখানে দেখো অঙ্কতে আমাদের এইচ নাই, তাহলে এলের দরকার নাই। দেখো আমাদের এলকে সরিয়ে এইচ আনবো। তো আমাদের দেখো এখানে এটা তো সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। শঙ্কুর যে ত্রিভুজটা তৈরি হয়েছে এ ও বি, সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ এ বিটা, তাহলে এলটা আমাদের অতিভুজ। তো অতিভুজ স্কোয়ার সমান সমান এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সমকোণী ত্রিভুজের ধর্ম। তাহলে এল স্কোয়ার সমান সমান পেয়ে গেলাম আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এই যে এল আছে, তাহলে এখানে আমরা মানটা পুট করব। তো চলো আগে আমরা এখানে সরল করি, পাই পাই কেটে দিব আমরা। আচ্ছা, তাহলে পাই পাই কেটে দেওয়া, দেখো এখানে আর আছে আর স্কোয়ার, তাহলে একটা আর থেকে যাবে। এবার আমরা বর্গ করে নিই, তাহলে এখানে এল স্কোয়ার পেয়ে যাবে, এখানে আর স্কোয়ার, আর √5 বর্গ বলতে 5 হয়ে যাবে। এল স্কোয়ার মানটা আমরা পুট করে দেবো, তাহলে এখানে আমরা লিখে দেবো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর এটা হবে আমাদের 5 আর স্কোয়ার। তাহলে এখানে এইচ স্কোয়ার, আর স্কোয়ারটা এর সঙ্গে বিয়োগ হয়ে এটা 4 আর স্কোয়ার পেয়ে যাবে। তো এবার আমরা লিখবো এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার করে দিলাম, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার, তো এটা 4/1। তাহলে এখানে আমরা এইচ বাই আর করে তার হোল স্কোয়ার, এটাকে 2/1 করে তার হোল স্কোয়ার করতে পারবো। ওই দিকে স্কোয়ারগুলো আমরা যদি উঠিয়ে দিই, তাহলে আমরা এইচ বাই আর সমান সমান 2/1, তাহলে এইচ ইজ টু আর সমান সমান কত 2:1। তা আমরা পেয়ে গেছি। দেখো আমাদের যে বলেছিল শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, তাহলে উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:1, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার দেখো 3-এর প্রশ্নগুলো, 3 থেকে শুরু আমাদের বড় প্রশ্ন। চলো আমরা বড় প্রশ্ন করাবো। তো 3-এর প্রশ্নটা বলছে, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল, এটা বের করতে বলেছে। এটাকে আমরা ধরে নিচ্ছি যে অরুণ X মাস পরে ব্যবসায় টাকাটা দিয়েছিল। এই যে 12,000 টাকাটা দিয়েছিল পরবর্তীতে, সেটা কত মাস পর, সেটা X মাস পর ধরে নিলাম। তার আমরা লিখব ধরি অরুণ X মাস পরে টাকা দেয়, ঠিক আছে। এটা আমাদের বের করতে বলেছে X এর মানটা। তাহলে দেখো তো অরুণ আর অজয়ের আমরা মূলধনটা বের করবো 1 মাস হিসাবে, যেহেতু এখানে তাদের টাকাগুলো বিভিন্ন মাসে দেওয়া হয়ে গেছে। তা আমরা লিখব এক মাস হিসেবে, ঠিক আছে। এক মাস হিসাবে অরুণ ও অজয় আছে, অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত, দেখো তো 1 মাস হিসাবে তাদের মূলধনটা কীভাবে পাওয়া, তা দেখো আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে অরুণের বের করবো। দেখো এখানে যে অরুণ প্রথমে দিয়েছিল 24,000 টাকা, তো এই 24,000 টাকা দেওয়ার পর কয়েক মাস বলতে আমার X মাস, তাহলে X মাস পর তা 24,000 টাকাটা অরুণের X মাস খেটেছে। 24,000 এই যে টাকাটা অরুণের কত মাস খাটে, X মাস খাটে, প্লাস তারপর সঙ্গে আবার 12,000 টাকা দিয়েছিল। 24,000 টাকা ছিল, এই যে তার সঙ্গে কত দিয়েছে আবার 12,000 টাকা, 12,000 টাকা। তাহলে এই টাকাটা, তাই না, এই টাকাটা কত মাস খাটবে, দেখো এই টাকাটা যদি X মাস খাটে 24,000 টাকা, তাহলে 12 মাস থেকে X মাস বাদ দিয়ে দাও, তাহলে 12 থেকে X মাস বাদ দিয়ে দাও, বাকি যে মাস থেকে গেল সেই মাসটা এই টাকাটা খাটে এত মাস, তাই না, এই টাকাটা খাটে 12 মাইনাস X মাস। আচ্ছা, এটা হলো আমাদের কার, এটা হলো আমাদের অরুণের। এবার অজয়ের, দেখো অজয়ের টাকাটা 30,000 টাকা অজয়ের, ও কিন্তু কী করেছে 12 মাসে কেটেছে টাকাটা, ও একবারই টাকা দিয়েছিল, সারা 1 বছরে টাকাটা কেটেছে। তাহলে এখানে দেখো এই যে অজয়ের টাকা 30,000 টাকা, অজয়ের 30,000 টাকা 12 মাস কাটে, তাহলে 12 দিয়ে গুণ করে দেবো। তাহলে এভাবে করে পাওয়া যাবে তাদের 1 মাস হিসাবে মূলধনের অনুপাতটা অরুণ আর অজয়ের। এখানে আমরা একটু সরল করবো। দেখো আমরা যদি 12 দিয়ে কাটাকাটি করি, তাহলে 12 দিয়ে দেখবো যে 12 দিয়ে কি সবাইকে ভাগ যাচ্ছে, হ্যাঁ 12 দিয়ে যাচ্ছে ভাগটা। এখানে দেখো এই জায়গায় আমরা 12 দিয়ে, তাহলে 12 দিয়ে 24, 3টা শূন্য বসে গেল। আর এখানে আচ্ছা শূন্যগুলো যদি আগে দেখি, শূন্যগুলো পরে কাটাচ্ছি, আমার শূন্যগুলো
এখানে 12 দিয়ে 24, 3টা শূন্য, এখানে 12কে 12, 3টা শূন্য। আচ্ছা এখানে কেটে দিয়েছি, এখানে কাটবো না, ঠিক আছে, এটা গুণের আকারে আছে, এক জায়গায় কাটতে হবে। আর এখানে 12 কেটে গেল। এবার দেখো 3টা করে শূন্য আমরা কাটাতে পারবো সব জায়গা থেকে, 3টা শূন্য, 3টা শূন্য, 3টা শূন্য, আর এখানে 3টা শূন্য কেটে দিলাম। এবার আচ্ছা এবার দেখো 2 2 আর কাটাকাটি যাচ্ছে না, এবার একটা আমরা সরল করে নিই। তাহলে এখানে আমাদের 2x প্লাস এটা 2 আর 1 বাঁচলো, তাহলে কত হলো, এটা 3। এবার 3, এটা 12 মাইনাস x আছে, এই যে দেখো এত h2, আর এখানে শুধু আমাদের 3 বেঁচেছে। আচ্ছা তাহলে এটা আমরা একটু সরল করব। এটা যদি সরল করি দেখো এটা হবে 2x প্লাস 3 দিয়ে গুণ করলে 12 3 36 মাইনাস 3x, h2 3, এটা আমরা এক জায়গায় রাখলাম। তাহলে এখানে যদি আমরা সরল করি দেখো এই যে 36 মাইনাস, আর এটা বিয়োগ করে কত হবে, এটা x হয়ে যাবে, 36 মাইনাস x h2। আচ্ছা এখানে আমাদের 30,000, এখানে একটা শূন্য কমে গেছে আমাদের, ঠিক আছে, 30,000 তো আমার 3টা শূন্য 3,000 হয়ে গেছে এটা, তো এখানে 30,000 দিতে হবে। এই যে দেখো 30,000, এই 3টা শূন্য কেটে গেলে একটা শূন্য থেকে যাবে, তাহলে এখানে আমাদের 30 আছে, এই যে 30 আছে। ওকে, তাহলে আমাদের দেখো এটা আসলো তাদের অনুপাতটা, মূলধনের অনুপাতটা। তাহলে এবার আমাদের কি করব, এই যে অরুণের লভ্যাংশ বলে দিয়েছে, বছরের শেষে লাভ বলেছে, তাহলে অরুণ কত টাকা পায় সেটা আমরা বের করে নেব, ঠিক আছে। তাছাড়া লিখব যে অরুণ পায়, দেখো অরুণ হচ্ছে এটা 36 মাইনাস এক্স, আর আনুপাতিক যোগ যদি করো দেখো এই 36 আর 30 যোগ করলে হবে 66 আর মাইনাস এক্স, এটা আনুপাতিক যোগ, এটা পেয়ে যাবা। এবার লাভটা গুণ হবে, লাভ হয়েছিল আমাদের 14,030, ঠিক আছে। এই যে অরুণ পায় এই টাকাটা, আবার অরুণের কত টাকা পায় সেটা বলে দিয়েছে, 7,130, তাহলে এই দুটো মান সমান, এখান থেকে সরল করে এক্স এর মান পেয়ে যাবো, আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো 0 0 আমরা কেটে দিচ্ছি। এবার দেখো আমরা কি করবো, এখন এটার সঙ্গে এটা গুণ করে নিব, আর এটার সঙ্গে এটা বর্জগুণ হয়ে যাবে, ঠিক আছে। আমরা জায়গাটা একটু প্লেস করব। আচ্ছা চলো আমরা একটু সরলটা করি। তা দেখো এটা গুণ হবে এর সঙ্গে, তো এটা গুণ করে পাবা 36 ইন্টু 1403 মাইনাস 1403 এক্স, আর এটা এর সঙ্গে বর্জগুণ করলে এটা পেয়ে যাবে 66 ইন্টু 713 মাইনাস 713 এক্স। এবার দেখো এদের গুণটা, এই দুটোর গুণ করবা, এই দুটো গুণ করে পেয়ে যাবা 58, এটা 1403 এক্স। এবার এই দুটো গুণ করবা, এই দুটো গুণ করে পেয়ে যাবা 47,058, এটা পাবা, এই দুটো গুণ করবা, এটা পেয়ে যাবা 713 এক্স। আচ্ছা তো চলো আমরা কি করব, এক্সগুলো একদিকে, তাহলে মাইনাস 1403 এক্স, আর এটা আমাদের প্লাস হয়ে যাবে 713 এক্স সমান সমান এদিকে 47,058, আর এটা এদিকে আসলে বিয়োগ হবে 58। আচ্ছা এটা আমাদের বড় আছে, বিয়োগ হবে, তা মাইনাস চিহ্ন থেকে যাবে। আচ্ছা বিয়োগ যদি করি এটা হবে 0, আর একে করে দিলে 10, তাহলে এটা 9 দিলে এটা আমাদের 3 হয়ে গেল, 3 মানে 13, 7 কত দিলে 13, তাহলে 7 কত দিলে 13, সেটা আমাদের 6 দিলে, তাই না, 6 আর 7 13, 690 এক্স হয়ে যাবে এটা। এবার এখানে বিয়োগ করবো, এটা দেখো বড় সংখ্যা আছে, এখানে বিয়োগ চিহ্ন আসবে, এটা থেকে এটা বিয়োগ করবো, 8 8 0, আর এখানে আমাদের দেখো 5, এই যে 8 8 0 হয়ে গেছে, 5 কত দিলে 10, এটা 5 দিলে 10, এটা আমাদের 4 হয়ে যাবে। তাহলে দেখো এটা 0 আছে, এটা 4, তার 4টা আমাদের নেমে যাবে। আর এবার দেখো এই 5টা, আচ্ছা এটার সঙ্গে আমাদের এটা হয়ে গেছে 8 8 0, 5 কত দিলে 10, 5 দিলে, আর 0, এটা 4 নেমে গেল, আবার 0 আছে দেখো, তাহলে আমাদের এই যে 7 কত দিলে 10, এটা হবে আমাদের 3 দিলে, ঠিক আছে। আর এটা আমাদের কত গেলো 4 4 4 মিলে গেছে, বাস এটা দাঁড়ালো আমাদের। তা মাইনাস মাইনাস কেটে দিলাম, এখানে একটা শূন্য কেটে দাও। আচ্ছা এবার দেখো এটা 69কে পাই দিয়ে গুণ করবা, এটা পেয়ে যাবো, এই যে 345 পাবা, দেখো পাই দিয়ে গুণ করো, 5 নং 45-এর 5, আর 5 6 30, আর হাতে 4 34, দেখো এটা পাবা 69 5 345, তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। তো এটাই আমাদের অ্যান্সার। তাহলে অরুণ কত মাস পর টাকা দিয়েছিল, যে 12,000 টাকাটা দিয়েছিল, তাহলে অরুণ এক্স মাস তার হবে না,
5 মাস, ধরুন 5 মাস পর টাকা দেয়, ঠিক আছে। এই যে 5 মাস অ্যান্সার আমাদের। এবার দেখো 3 অথবা অঙ্কটা, এখানে বলছে দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে লাভটা বলে দেয়নি। তা আমাদের যে লাভ হয়েছিল সেই লাভটা আমরা ধরে নেব যে মোট লাভ হয় কত, x টাকা। তা আমরা ধরি মোট লাভ হয় x টাকা। এবার দেখো লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে। তা লাভের 50% সেটা কত টাকা সেটা আমরা বের করব। তো লাভের 50%, লাভের 50% সমান সমান কত, এক্সের 50%, ঠিক আছে। 50/100, 50/100 সমান সমান x/2। তা দেখো এই টাকাটা তারা সমানভাবে ভাগ করবে, x/2 টাকাটা। তাহলে এই টাকা সমান ভাগে ভাগ করে নিলে, সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে। দেখো এই টাকাটা সমানভাবে ভাগ করবে, তাহলে প্রত্যেকে কত পাবে, এই যে 2 দিয়ে ভাগ করতে হবে টাকাটাকে, তাই না। এই টাকাটা সমান 2 ভাগে ভাগ করবে, তাহলে এটা সমান করে তোমরা পেয়ে যাবা, ভাগটাকে গুণ করে উল্টে যাবে। তো এটা x/4 টাকা, এই যে প্রত্যেকে পাবে x/4 টাকা করে পাবে। এবার অবশিষ্ট টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে অবশিষ্ট টাকা কত, তাহলে অবশিষ্ট যেটা আমরা লাভ বলবো, এই যে x টাকা লাভ ছিল, তাহলে এই টাকাটা তো আমরা নিয়েছি ভাগ করে, এটা বাদ দিয়ে দাও। তাহলে আমাদের এটা বিয়োগ করে x/2 পেয়ে যাবা, এত টাকা অবশিষ্ট টাকা। এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে মূলধনের অনুপাত দেখো তাদের, তাহলে মূলধনের অনুপাত প্রথম আর দ্বিতীয় বন্ধুর, প্রথমে প্রথম বন্ধু, তাই না। এখানে লিখব প্রথম ও দ্বিতীয় বন্ধুর, মূলধনের অনুপাত কত আছে। মূলধনটা আছে 40,000 = 50,000। আমরা 4টা শূন্য ভেনিস করে আমরা 4:5 পেয়ে গেলাম। তাহলে এই টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে, দেখো 4/5 আনুপাতিক যোগ, এটা 9, আর কত টাকা, x/2 টাকা, এত টাকা পাবে প্রথম বন্ধু। এবং দ্বিতীয় বন্ধু পাবে 5/9 × x/2 টাকা, ঠিক আছে, 9। এটা প্রথম বন্ধু, এটা দ্বিতীয় বন্ধু। আচ্ছা, একটা জায়গাটা আমরা প্লেস করি। এবার দেখো আমাদের এখানে শর্তটা কি বলেছে, এখানে আমাদের শর্ত বলেছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, মানে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশটা বেশি বলেছে। তা দেখো দ্বিতীয় বন্ধু লভ্যাংশ কত পাবে, দ্বিতীয় বন্ধু লভ্যাংশ টাকাটা দেখো, দ্বিতীয় বন্ধু পাচ্ছে এই টাকাটা 5/9 × x/2। দেখো এর সঙ্গে আবার এই টাকাটা যোগ হবে, প্রত্যেকে এই টাকাটা আবার সমানভাগে ভাগ করে নিয়েছিল x/4, তাহলে এখানে আমরা x/4 লিখে দেবো। এটা হচ্ছে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ পরিমাণ। এখান থেকে বিয়োগ করব প্রথম বন্ধুর লভ্যাংশটা। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ দেখো 4/9 × x/2, এর সঙ্গে আবার এই টাকাটা যোগ করো, মোট লভ্যাংশ যেটা পাবো আমরা, এই যে। তাহলে দেখো এই যে দ্বিতীয় বন্ধু থেকে প্রথম লভ্যাংশ বাদ দিলে এদের মধ্যে যে কম বেশি যে পার্থক্যটা বলেছে 800 টাকা বলেছে, তাহলে এই যে দেখো 800-র সঙ্গে সমান হবে। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ বেশি আছে প্রথম বন্ধু চেয়ে, কত বেশি, 800 টাকা বেশি বলেছিল। তাহলে এখান থেকে তো সরল করে আমরা x এর মানটা বের করে নিই। তো দেখো এটা আমাদের কেটে যাবে। তাহলে আমরা এখানে ভগ্নাংশে যোগ করতে পারি, এদিকে তো 18 আছে, তাহলে উপরে 5x আর এদিকে 4x, তাহলে আমরা কত পাবো, x/18 পাবো। এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করে এটা আমাদের হয়ে গেল 800। তাহলে এখান থেকে x এর মানটা কত পাবো, 800 × 18,
ঠিক আছে। আচ্ছা আমাদের কী বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে যে প্রথম বন্ধুর লভ্যাংশ পরিমাণ। এই যে প্রথম বন্ধুর লভ্যাংশ ছিল, এই যে এখানে আমাদের x/4 যোগ হবে, এই যে এটা বের করতে হবে। তাহলে চলো আমরা লিখি প্রথম বন্ধুর লভ্যাংশ পরিমাণ। কোথায় লিখি, চলো এই জায়গায় আমরা দেখাই। তো অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম বন্ধুর লভ্যাংশ এই যে এই টাকাটা 4/9, এক্সের মান বসিয়ে দেবো। এক্সের মান হচ্ছে আমাদের 800 × 18 আর নিচে 2 হবে, প্লাস আবার এক্সের মান 800 × 18 আর নিচে 4 হবে। এই টাকাটা যে প্রথম বন্ধুর লভ্যাংশ। এটা সলভ করে যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার। চলো একটু সলভ করি। 9 × 2 = 18, 2 2 কেটে দিলাম। আর এখানে 2 দিয়ে করি, 2 দিয়ে 4 আর 2 4 8 0 আর 2 9 18। এই যে দেখো, তাহলে এখানে আমাদের কত থেকে গেল, সমান সমান। আচ্ছা আমাদের এটা শুধু থাকলো 8 4 32, 2 0, আর এখানে 4 9 36, 2 0, এত টাকা। এটা যোগ করলে আমাদের অ্যান্সার আসবে। এটা যোগ করো, এটা পেয়ে যাবে তোমরা। এই যে দেখো 6800 টাকা পেয়ে যাবে, 6800 টাকা। তাহলে প্রথম বন্ধুর যে মোট লভ্যাংশ এই টাকাটা 6800 টাকা, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 4 অঙ্কটা। তো 4 অঙ্কটা আমাদের সমাধান আছে, এক্সের মান বের করতে হবে। সমাধানটা আছে a/x - a + b/x - b = 2c/x - c। এখান থেকে এক্সের মানটা বের করতে হবে। দেখো আমরা কী করবো, প্রথমে এই যে এটাকে দেখো, এই যে 2c আছে, তো এটাকে আমরা c + c করছি আমরা, x - c। এটাকে আমরা c/x - c প্লাস c/x - c এভাবে পৃথক পৃথক করে আমরা ভেঙে নিলাম। তো এটাকে এভাবে সলভ করে নিতে হবে। তারপর একটাকে এদিকে নিয়ে চলে আসবো, আর একটা এর এদিকে একটা ওইদিকে নিয়ে চলে যাবো। তো দেখো তো আমরা কী করছি, a/x - a, আর এখানে দেখো একটা এদিকে নিয়ে আসলে -c/x - c করে দিলাম, সমান সমান। দেখো c/x - c একটা আছে, আর b/x - bটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো ডান দিকে, তাহলে b/x - b হয়ে যাবে। এবার ভগ্নাংশে যোগবিয়োগ করি আমরা উভয় পক্ষে। এখানে দেখো লসাগুটা, আচ্ছা এখানে একটু সমান সমানটা একটু নিচে দিই। লসাগুটা আমরা পেয়ে যাবো x - a আর x - c। এবার এটা দেখো, এটা মিলে গেছে, তাহলে a এর সঙ্গে এটা গুণ হবে, তো এটা গুণ করে দেখো ax পেয়ে যাবা আর -ac পাবা। আর এটা মিললো, তা c দিয়ে গুণ হবে এর সঙ্গে, তাহলে -cx, আর মাইনাস মাইনাস এটা প্লাস হবে, যে মাইনাস মাইনাসে প্লাস, আর এটা ac হয়ে যাবে। একইভাবে এখানে ভগ্নাংশে যোগবিয়োগ করবো, x - c, x - b। এটা মিলে গেছে, c দিয়ে এটা গুণ হবে, তাহলে c দিয়ে গুণ করে দেখো cx - bc হয়ে যাবে মাইনাস। এবার এটা মিললো, তাহলে b এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে এখানে bx মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, দেখো মাইনাস মাইনাসে প্লাস আর bc। এটা ভগ্নাংশে যোগবিয়োগ হচ্ছে আমাদের রাশি। আচ্ছা লক্ষ্য করে এবার দেখো, এই যে x - c, x - c, এটা কেটে দাও। এখানে দেখো এই যে -ac + ac কেটে যাবে, এখানে -bc + bc কেটে যাবে। তাহলে আমাদের কারা থাকলো, এই থেকে গেলো ax - cx, আর নিচে থাকলো x - a সমান সমান, এখানে cx - bx, আর নিচে থেকে গেলো x - b। ওকে। আচ্ছা তাহলে দেখো আমরা কি করব, আমরা সবাইকে বাঁ দিকে নিয়ে চলে আসবো। বাঁ দিকে নিয়ে এসে x কমন নিয়ে নেব। এই যে দেখো -cx - bx, x - b সমান 0 করে দিলাম। এবার আমরা কি করছি, x কমন নিয়ে নেবো। দেখো আমরা এখানে চলে আসবো, দেখো সব জায়গায় x আছে, x, তাহলে আমরা উপর থেকে x কমন নিতে পারবো, তাহলে x কমন নিয়ে নেব। x যদি কমন নিয়ে নিই, দেখো আমাদের থেকে যাবে a - c বাই x - a, এটা থাকবে মাইনাস, এখানে থেকে যাবে c - b বাই x - b, আর ডান দিকে 0। এবার হয় অথবা দিয়ে দেখো, তাহলে হয় দিয়ে আমরা x এর মান একটা 0 পেয়ে গেলাম, আর অথবা এই মানটা আমরা সলভ করব। এখান থেকে আবার একটা x এর মান বের হবে, = 0। আচ্ছা দেখো এটা সরলটা আমরা কীভাবে করছি, আমরা কি করব, আমরা এখানে ধরো এটাকে আমরা ডান দিকে নিয়ে গিয়ে বর্গগুণ করে দেব। তো চলো ডান দিকে নিয়ে যাচ্ছি, a - c, x - a সমান c - b আর x - b। এবার বর্গগুণ করি আমরা, বর্গগুণ করলে দেখো a - c, x - b সমান c - b আর x - a। চলো আমরা গুণ করে নিই। গুণটা যদি করি, এটা যাবে আমাদের ax - ab, এটা যাবে ab, এটা -cx + bc হয়ে যাবে, রাশি গুণ
সি এক্স মাইনাস এসি মাইনাস বি এক্স প্লাস এবি। এবার দেখো, এবার আমরা কি করব, কাটাকাটি তো যাচ্ছে না কোনো কিছু, তাহলে আমরা এক্সগুলোকে বাদিকে নিয়ে আসি। তাহলে এ এক্স, ঠিক আছে, আর এখানে দেখো এই যে সি এক্স বি এক্স সবাইকে বাদিকে নিয়ে চলে আসে। তাহলে এ এক্স মাইনাস সি, আচ্ছা দেখো এখানে সি এক্স আর মাইনাস সি এক্স আছে, তাই এখানে যোগ বিয়োগ হবে, এটা টু সি এক্স করতে পারবা। এই যে একটা হয়েছে আমাদের, এটার সঙ্গে এটা হয়েছে টু সি এক্স, আর এটা প্লাস বি এক্স হয়ে যাবে, বাদিকে আসলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো এখানে আমাদের এই যে এ বি, এদিকে প্লাস এবি, এটাও আমাদের এদিকে প্লাস এবি হয়ে যাবে, তাহলে টু এবি হয়ে যাবে। দেখো প্লাস এবি টু এবি, ঠিক আছে। আর আমাদের আছে এখানে মাইনাস এসি, আর এই যে বিসিটা এদিকে মাইনাস বিসি করে দিলাম। আচ্ছা এখান থেকে এক্স কমন নিয়ে নেব, তাহলে এক্স কমন নিলে পরে হবে এ মাইনাস টু সি প্লাস বি, আর এখানে টু এবি মাইনাস এসি মাইনাস বিসি। এবার দেখো এক্সের মানটা পেয়ে যাবে, এক্স সমান এটা উপরে থেকে যাবে টু এবি মাইনাস এসি মাইনাস বিসি, আর এটা নিচে নামে যাবে, এই যে এক্সের সঙ্গে যেটা গুণের আকারে ছিল, তাহলে এ মাইনাস টু সি প্লাস বি। দেখো এক্সের এই একটা মান, তাহলে আমাদের এক্সের দুটো মান পেয়ে গেছি, এক্সের একটা মান 0 আর এক্সের একটা মান এই যে এটা মান। তাহলে এই হলো আমাদের সমাধান এক্সের দুটো মান। দেখো 4 অথবা অঙ্কটা আমাদের দেওয়া আছে, দেখো এটা ভেদের অঙ্ক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়েস এ বি, আমরা ভেদকে ভেরিয়েস বলবো। এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে বলেছে যে এ প্লাস বি ভেরিয়েস এ মাইনাস বি, এটা দেখাতে বলেছে। তো দেখো আমরা প্রথমে এটা থেকেই প্রমাণটা নিয়ে আসবো। তো আমরা ভেদ উঠাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো ভেদ উঠিয়ে দেখো সমান সমান নেব, আর একটা ধ্রুবক কে আসবে, এখানে কে এর পরিচয় বলবা, এখানে লিখবা যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা তোমরা লিখবা অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এটা হচ্ছে কে এর পরিচয়, এটা কিন্তু দিতে হবে অঙ্কতে। আচ্ছা এবার দেখো আমরা সরলটা করব, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এ বিকে নিচে নামালাম, এখানে আমরা কে রেখে দিলাম। এবার আমরা কী করবো, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে টু এ বি করে দিলাম, এখানে আমরা কে বাই টু করে দিলাম। এবার দেখো এখানে আমরা কি করব, আমরা এখন যোগ ভাগ প্রক্রিয়া লাগিয়ে দেবো। দেখো আচ্ছা বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি চলছে, বাইরে খুব বৃষ্টি পড়ছে, চলো তো যোগ ভাগ প্রক্রিয়া দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, মানে আমরা কী করলাম, এই যে দেখো লবের সঙ্গে হর যোগ করেছি, আবার লব আছে দেখো, এই যে লব থেকে হর বিয়োগ, এই যে আমাদের যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে কীভাবে এখানে করব, এই যে লবের সঙ্গে হর যোগ আর লব থেকে হর বিয়োগ, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে আমাদের সূত্র পড়ে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি, আর এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি, এটা এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে আমরা লিখবো এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে আমরা ছোট ধ্রুবক আমরা এন নিয়ে নিলাম, এই যে দেখো। আচ্ছা তাহলে এখানে আমরা পাশে বলে দেবো, এখানে এন আমরা নিয়েছি কত, কে প্লাস টু বাই কে মাইনাস টু, এটা হচ্ছে এন এর মান। এটা আমরা বলবো যেটা অশূন্য ধ্রুবক, ঠিক আছে, তোমরা লিখে দেবা অশূন্য ধ্রুবক, এখানে ভেদ লিখবে না, অশূন্য ধ্রুবক। আচ্ছা এবার আমরা কী করবো, বর্গমূল করে নেব, চলো এখানে দেখা। আচ্ছা তার আগে দেখো তো আমরা যদি বর্গ উঠিয়ে দিই এ প্লাস বি আর এ মাইনাস বি, তো এদিকে বর্গমূল রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার এন, এ প্লাস বি বা এ মাইনাস বি। তাহলে এখানে দেখো পুরো ধ্রুবকটাকে আমরা একটা ছোটো ধ্রুবক এম নিয়ে নিলাম, এবার বর্গমূল করব এ প্লাস বি সমান সমান এম ইন্টু এ মাইনাস বি। এবার এখানে লক্ষ্য করো এ প্লাস বি, এই যে দেখো ইকুয়াল আর ধ্রুবক উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো, তাহলে এ প্লাস বি ভেরিয়েস এ মাইনাস বি। দেখো প্রমাণটা চলে এসেছে, আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল, তাহলে এভাবে প্রমাণটা করতে হবে। এবার দেখো 5 অঙ্কটা, তো 5 অঙ্কটা আমাদের এটা উপপাদ্য আছে, এটা উপপাদ্য 42। তো চলো আমরা উপপাদ্যটা পড়ি। কী বলছে, প্রমাণ করো যে যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি তাদের কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। আচ্ছা দেখো কী প্রশ্নটা বলেছে, তো এখানে দুটি বৃত্তর কথা বলেছি আমি, চলো ছবিটা এঁকে তোমাদের বুঝাই প্রশ্নটা। তো দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করে, দুটি বৃত্ত আমরা তৈরি করছি, এই যে আমাদের একটা বৃত্ত, আর এখানে একটা বৃত্ত তৈরি করব, এই যে দেখো
বহিস্থভাবে স্পর্শ করে। এই যে একটা বৃত্ত, ঠিক আছে, আচ্ছা আঁকলাম কোনো মতো করে। তাহলে এই যে আমাদের দেখো পি বিন্দু ধরে স্পর্শ করছে, একটা বৃত্ত আছে কেন্দ্র, এখানে আমাদের কেন্দ্র, তাহলে এটা আমরা এ কেন্দ্র নাম দিলাম, আর এটাকে আমরা বি কেন্দ্র নাম দিলাম। তাহলে এ কেন্দ্রের বৃত্ত এবং বি কেন্দ্রের বৃত্ত, এবার দুটি বৃত্ত বহিঃস্পর্শ করেছে কোন বিন্দুতে? পি বিন্দুতে। এই যে আমাদের পি বিন্দু। তা আমাদের যেটা প্রমাণ করতে বলেছে যে এই যে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের যে সংযোজক সরলরেখাংশটা, সেটা কি করতে বলেছে আমাদের? এই যে বলেছে এখানে দেখো, যে প্রশ্ন বলেছে যে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুটি, এই যে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থান করবে, মানে এ পি বি আমাদের কী হবে? সমরেখ হবে। এখানে যদি আমরা একটা সরলরেখাংশ টানি, তাহলে এই যে এই সরলরেখাংশের উপরই এ পি বি তিনটা বিন্দু অবস্থান করবে। তাহলে আমাদের কী প্রমাণ করতে হবে? এ পি বি সমরেখ, এটা প্রমাণ করতে হবে। তো চলো আমরা কি করলাম, ধরি দুটি বৃত্ত নিয়েছি, ধরি এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পি বিন্দুতে স্পর্শ করে, পি বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এই যে আমাদের তিনটা বিন্দু আছে এ পি বি সমরেখ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তার জন্য আমাদের কি দরকার? অঙ্কন। চলো আমরা অঙ্কন করব। অঙ্কনটা আমাদের কিছু না, খুবই সহজ অঙ্কন আছে। তো আমরা এই যে বিপি আর এপি যোগ করে নিলাম। তো আমরা এখানে করব যে পি কমা বি ও পি কমা এ যুক্ত করলাম। এটা আমাদের অঙ্কন। এবার আমরা প্রমাণে চলে যাব। দেখো প্রমাণটা আমাদের এভাবে হবে। প্রমাণ, দেখো যেহেতু বৃত্ত দুটি পি বিন্দুতে স্পর্শ করে, তাহলে লিখব যেহেতু বৃত্ত দুটি পি বিন্দুতে স্পর্শ করে তাহলে আমাদের পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক আছে, ধরি সাধারণ স্পর্শকটিকে আমরা ধরে নিব। দেখো আমরা এসটি ধরে নেব। দেখো স্পর্শকটা সাধারণ স্পর্শক, এই যে পি বিন্দুতে বৃত্ত দুটি যদি পি বিন্দুতে স্পর্শ করে বহিস্থভাবে, তাহলে এখানে একটা কি সাধারণ স্পর্শক পেয়ে যাবো আমরা, সেটা এসটি নিয়ে নেবো। দেখো তাহলে আমরা একটা সাধারণ স্পর্শক এভাবে টেনে দিচ্ছি, এই যে দেখো এস টি, এটা আমাদের সাধারণ স্পর্শক। তাহলে সাধারণ স্পর্শকটি আমরা এসটি নিয়ে নিলাম। এবার দেখো এটা সাধারণ স্পর্শক এসটি, আর এপিটা দেখো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারবো, যে এই যে এ কেন্দ্রীয় বৃত্তের যদি বলি আমরা, বৃত্তের এসটি স্পর্শক এবং এপি হলো, ঠিক আছে, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ঠিক আছে, এই যে এই কিন্তু বৃত্তের এসটিটা কি আমাদের একটা স্পর্শক, আর এপিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী একটা ব্যাসার্ধ। তাহলে এভাবে যদি হয় আমরা জানি, তাহলে আমাদের এপিটা এসটির উপর লম্ব হয়, এটা আমাদের উপপাদ্য আছে একটা। তাহলে আমরা বলবো এপি লম্ব এসটি। ঠিক আছে, একইভাবে এখানে
ভাবে। একইভাবে এই বৃত্তের ক্ষেত্রে দেখো বি কেন্দ্র বৃত্তের এসটি স্পর্শক আর বিপিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে বিপিটা লম্ব হবে এসটির উপর। তাহলে একইভাবে আমরা বলে দেবো বিপি লম্ব এসটি। ঠিক আছে, আচ্ছা চলো একটু জায়গাটা আমরা প্লেস করি। আচ্ছা তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, এপি, বৃত্তটা একটু টেনে নিই। আচ্ছা এপি লম্ব এসটি আর বিপি লম্ব এসটি। তাহলে এখানে এই যে এপি বিপি আমাদের কি একই সরলরেখার উপর লম্ব আছে, তো এখানে আমরা বলবো এপি ও বিপি, এপি ও বিপি একই 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 সরলরেখার উপর, একই সরলরেখাংশের উপর, সরল রেখাংশের উপর লম্ব। ঠিক আছে, দেখো এপি বিপি একই সরলরেখাংশের উপর যদি লম্ব হয় তাহলে এই যে এপি এবং বিপি সরলরেখাংশ দুটি একই সরলরেখাংশে অবস্থিত হবে। তাহলে অতএব এপি ও বিপি, ঠিক না, এপি ও বিপি একই একই সরলরেখাংশে অবস্থিত, সরলরেখাংশে একই সরলরেখাংশে অবস্থিত, সরলরেখাংশে লিখি আমরা অবস্থিত। এই যে দেখো তাহলে এপি ও বিপি একই সরলরেখাংশে অবস্থিত হলো পরে একই সরলরেখাংশ, তাহলে এ পি বি কি আমাদের সমরেখ। তাহলে অতএব এ কমা পি কমা বি, এ কমা পি কমা বি সমরেখ, সমরেখ। দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা লিখে দেবো প্রমাণিত। আচ্ছা 5-এর অথবাটা দেখো, তো এটা আমাদের উপপাদ্য আছে, এটা উপপাদ্য 48, এটা উপপাদ্য 48। দেখো কী বলছে উপপাদ্যটা, প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে। ঠিক আছে, উপপাদ্য 48। চলো দেখো আমরা ছবিটাকে প্রশ্নটা বোঝাই। আমাদের প্রথমে একটা সমকোণী ত্রিভুজ বলেছে, তো চলো আমরা সমকোণী ত্রিভুজ তৈরি করছি। তো সমকোণী ত্রিভুজটা আমরা এইভাবে তৈরি করি, দেখো ঠিক আছে, এই বাহুর উপর এই বাহুটা লম্ব আছে, তাহলে আমরা এই যে এখানে এই কোণটাকে আমরা 90 ডিগ্রি নিলাম, এই কোণটা, তাহলে এ বি সি এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। আর সমকোণিক বিন্দু থেকে এই যে এই বাহুর উপর লম্ব বলেছে আবার, তো এখানে আমরা একটা লম্ব টেনে দিলাম ডি, এই ডিটা লম্ব। তাহলে ত্রিভুজ এবিসি আছে, চলো আমরা লিখি, ধরি এবিসি ত্রিভুজ, ধরি ত্রিভুজ এবিসি এর যে কোণ এ কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর এবং এডিটা লম্ব কার উপর, বিসি বাহুর উপর। এই যে আমাদের এটা প্রশ্নে দেওয়া আছে, তারা কি প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে হবে যে দেখো প্রমাণ করতে হবে যে আমাদের দেখো যেটা বলেছে যে এই যে আমাদের এই ত্রিভুজটা যে মূল ত্রিভুজের সঙ্গে আমাদের কী হবে, সদৃশ্য। এই ত্রিভুজটা মূল মানে এবিসি ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, মানে আমাদের বলি যে ত্রিভুজ এবিডি এটা হবে সদৃশ্য, এই যে সদৃশ্য চিহ্ন এভাবে দিয়ে দিলাম। ত্রিভুজ এবিসি এটা আমাদের ধরো 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ দেখাতে বলেছে ত্রিভুজ, এই ত্রিভুজটা বলবো এডিসি সদৃশ্য হবে ত্রিভুজ এবিসি এর সঙ্গে। আর 3 নম্বর এরা দুজন আবার সদৃশ্য দেখাতে বলেছে, মানে ত্রিভুজ এবিডি সদৃশ্য ত্রিভুজ এডিসি, এরা দুজন আবার সদৃশ্য। ঠিক আছে, আচ্ছা এই 3টাকে প্রমাণ করতে হবে। তো চলো এখানে অঙ্কন নাই, আমরা চলে যাবো একবারে প্রমাণে। তার প্রথমে আমরা 1 নম্বর প্রমাণটা দেখাবো। দেখো আমরা এই যে ত্রিভুজটা নিয়েছি এডিবি, এই ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা এবিসি, ওই দুটো ত্রিভুজ তুলে নেব। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি, এই দুটো ত্রিভুজকে আমরা কি দেখাবো, সদৃশ্য দেখাবো। তো সদৃশ্য দেখানোর জন্য দুটো ত্রিভুজ থেকে দুটো শর্ত আমাদের সমান দেখাতে হবে। 1 নম্বর শর্ত দেখো, আমাদের এই ত্রিভুজটার এই কোণটা লম্ব হয়েছে, মানে কি এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এখানে এডিবি কোণটা, কোণ এডিবি
এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা, এই কোণটা 90 ডিগ্রি আছে, এই যে এই কোণ 90 ডিগ্রি। আচ্ছা, এই কোণটাকে আমরা বিএসি বলি দিই, কোণ বিএসি, এরা কি 90 ডিগ্রি। দেখো আমাদের একটা হয়ে গেছে শর্ত। আর 2 নম্বর শর্ত। আচ্ছা, 2 নম্বর শর্ত কি দেখো, এই যে বি কোণটা আছে, ঠিক আছে, মানে এ বি ডি কোণটা, তাহলে এই কোণটা দুটো ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রেও আছে। তাহলে এখানে আমরা নাম দেব কোণ এ বিডি সমান সমান আর এবিসি, এবিসি, তাই না, এই কোণটা এই ত্রিভুজের ক্ষেত্রে এবিডি বললাম, আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবিসি কোণটা আমাদের সমান। তাহলে এই যে দুটো আমার শর্ত সমান দেখাতে পারলাম, তো দুটো ত্রিভুজকে সদৃশ্য বলে দিতে পারবো। তো দেখো আমাদের একটা প্রমাণ হয়ে গেল, ত্রিভুজ এবিডি সদৃশ্য ত্রিভুজ এবিসি, এটা আমাদের কিন্তু এক প্রমাণিত। এই যে প্রমাণিত, আচ্ছা বানানটা একটু ঠিক করে লিখি, প্রমাণিত। এবার 2 প্রমাণ করবো, তখন আবার দুটো ত্রিভুজকে নিয়ে নিই। আচ্ছা, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি, মানে এই ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা এবিসি, এদেরকে সদৃশ্য দেখানোর জন্য এখানে দুটো শর্ত দেখো আমাদের। এই যে এই কোণটা 90 ডিগ্রি আছে, আর বড় ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে এডিসি এটা হবে সমান সমান কোণ বিএসি, বিএসি এটা কি 90 ডিগ্রি। 2 নম্বরে আমরা দেখো, এবার দেখো 2 নম্বর শর্তটা আমরা, এই যে কোণটা আছে সি কোণটা, এই সি কোণটা এই ত্রিভুজেরও এবং এবিসি ত্রিভুজেরও আছে। তো আমরা সি কোণটা বলবো, ছোটো ত্রিভুজের ক্ষেত্রে বলবো এসিডি, এসিডি বলবো আমরা এসিবি, বড় ত্রিভুজের ক্ষেত্রে এসিবি। দেখো তো এই দুটো কোণ সমান, এখানে দুটো শর্ত সমান হয়ে গেছে। তাহলে আমরা কি বলে দেবো, এই যে দেখো এই দুটো ত্রিভুজকে সদৃশ্য বলতে পারবো। ত্রিভুজ এডিসি সদৃশ্য, দেখো ত্রিভুজ এবিসি আমাদের সদৃশ্য। আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের 2 নম্বর সেটা প্রমাণ হয়ে গেছে, এটা আমাদের প্রমাণিত। আচ্ছা, এটাকে আমরা 2 নাম দিলাম, আর আগে যেটা প্রমাণ করলাম সেটাকে 1 নাম দিলাম। এখন 1 প্রমাণিত হয়েছে, 2 প্রমাণিত হয়েছে। এবার 1 আর 2 প্রমাণ থেকেই আমরা 3 নম্বর প্রমাণটা দেখাতে পারবো। দেখো এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, আবার এই ত্রিভুজটা বড় ত্রিভুজ এবিসির সঙ্গে সদৃশ্য। তাহলে দুটো ত্রিভুজ কী হবে, সদৃশ্য হবে। তারপর বলে দেবো 1 ও 2 থেকে প্রমাণ করা যায় যে, কী প্রমাণ করা যাবে, এই দুটো ত্রিভুজ সদৃশ্য, মানে ত্রিভুজ এবিডি সদৃশ্য ত্রিভুজ এডিসি, এডিসি। দেখো এই দুটো ত্রিভুজের সদৃশ্য। তা দেখো সবগুলো প্রমাণ দেখিয়ে দিলাম আমরা, প্রমাণিত। এবার দেখো 6 নম্বর অঙ্কটা, এটা আমাদের প্রয়োগ আছে। তো দেখো কী বলছে অঙ্কটা, আমাদের বলছে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো যে, আমাদের প্রমাণ করতে বলেছে এ বি যোগ সিডি সমান সমান বিসি যোগ ডি, এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো আমরা ছবিটা আঁকি। আমাদের ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত একটা চতুর্ভুজ আছে, মানে দেখো আমাদের কীভাবে হবে, আমাদের চতুর্ভুজের মধ্যে বৃত্ত এভাবে তৈরি হবে। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে চতুর্ভুজটাই তৈরি করে নিই। এই যে দেখো আমাদের একটা চতুর্ভুজ, এই যে এভাবে করে আমরা একটা চতুর্ভুজ তৈরি করলাম। চতুর্ভুজের নাম দিয়ে দিই এ বি সি আর ডি। এবার এখানে ভিতরে একটা বৃত্ত আছে, এই যে দেখো, আমরা বৃত্তটা তৈরি করি। প্রত্যেকটা বাহুকে স্পর্শ করবে, এখানে স্পর্শ করালাম আর এইখানে স্পর্শ করেছে। এই যে আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত, এটা কেন্দ্র ও নাম দিয়ে দিলাম। এবার স্পর্শ যেখানে করেছে তাদের নাম দিয়ে দিচ্ছি আমরা। তাহলে এখানে ধরো আমরা পি বিন্দু স্পর্শ করেছে, এটা কিউ বিন্দুতে স্পর্শ করেছে, এখানে আর বিন্দুতে স্পর্শ করেছে, আর এখানে পি কিউ আর এস এস বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের ছবিটা হবে, তাই না। আমরা যেটা বলেছিল দেখো, এই যে ও কেন্দ্র বৃত্তের পরিলিখিত, মানে বৃত্তকে ঘিরে আমাদের কী আছে, একটা চতুর্ভুজ আছে এ বি সি ডি। তাহলে আমাদের এভাবে ছবি আছে, আর এটা প্রমাণ করতে হবে। এই যে এ বি যোগ সিডি, এই বাহুর দুটোর যোগফল, আর সমান সমান হবে এই দুটো বাহু বিসি যোগ এডি, এই দুটো বাহুর যোগফলের সঙ্গে সমান হবে। দেখো এটা প্রমাণ নিয়ে আসবো আমরা, খুবই ভালো প্রমাণ আছে।
আমরা দেখো দেখাচ্ছি। তো আমরা এখানে বলবো দেখো এই যে বৃত্তের বহিস্থগুণ বিন্দু এ বিন্দুটা, তাহলে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর যে স্পর্শক দ্বয় তৈরি হয়েছে এএস আর এপি, এদের দৈর্ঘ্য সমান হয়। তো আমরা লিখব যেহেতু কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে ঠিক আছে বৃত্তের উপর থেকে বৃত্তের স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান। এই যে বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক আছে এএস একটা স্পর্শক আর এপি একটা স্পর্শক, এদের দৈর্ঘ্য সমান হবে। তাহলে এখানে আমরা দেখো এএস সমান এপি বলতে পারবো। আরও আছে দেখো, এটা বহিস্থ বিন্দু নিয়ে নাও। তো এই যে বহিস্থ বিন্দু থেকে স্পর্শক দুটি বিকিউ আর এখানে পিবি বলতে পারবো। তাহলে এখানে আমরা বলবো বিকিউ সমান বিপি। এবার এখানে দেখো এই যে বহিস্থ বিন্দু সি, তাহলে এখানে স্পর্শক সি কিউ আর সি আর এরও সমান হবে। তাহলে সি কিউ সমান সি আর। আবার এটা স্পর্শক নিয়ে নাও, এই যে ডি বিন্দুটা বহিস্থ বিন্দু, তাহলে আমাদের স্পর্শক আছে দেখো এই যে ডিআর আর ডিএস, তাহলে এখানে আমরা নিব ডিআর সমান ডিএস, এটা সমান হবে। বহিস্থ বিন্দু থেকে কোনো বৃত্তের স্পর্শক যদি তৈরি হয় তাহলে সেই স্পর্শকের দৈর্ঘ্য সমান হবে। এখন আমরা দেখো বাম পক্ষটা নিচে প্রমাণের, তাহলে আমরা নিব এবি যোগ সিডি। দেখো এবিকে আমরা লিখতে পারবো, এই যে এবিটা আছে একে আমরা এপি যোগ পিবি লিখতে পারবো। আমরা এপি যোগ পিবি করে দিলাম, ঠিক আছে। এই যে দেখো, আর সিডি, এই যে সিডিটা আছে সিডিকে আমরা সিআর যোগ, এই দেখো সিআর যোগ ডিআর এটা করতে পারবো। এবার দেখো আমরা এই যে এপি আছে, এপির জায়গায় আমরা এএস বসিয়ে দেবো। তাহলে এপি আছে দেখো এপি আর এএস সমান, তাহলে এপির জায়গায় আমরা এএস করে দিলাম, এএস যোগ। আর যে পিবি আছে, এই যে পিবি জায়গায় আমরা এই যে বিকিউ করে দেবো, তাহলে পিবি জায়গায় আমরা বিকিউ করে দিলাম, ওকে। এবার সিআর দেখো, এই যে সিআর আছে সিআরের জায়গায় আমরা সিকিউ, এরা তো সমান, এই যে এখানে সমান আছে, তাহলে সিআর আর সিকিউ সমান, তো সিআরের জায়গায় আমরা সিকিউ লিখবো, তো সিআরের জায়গায় আমরা লিখছি সিকিউ। আর যে ডিআর আছে দেখো ডিআর আর ডিএস সমান, তাই ডিআরের জায়গায় আমরা ডিএস লিখে দেবো, তো ডিআরের জায়গায় আমরা লিখবো ডিএস, ওকে। এবার দেখো একটু সাজিয়ে লিখি আমরা, এই যে এএস আছে, এই যে এএস যোগ, আর এখানে যে আমাদের ডিএস আছে এএস আর ডিএস পাশাপাশি লিখলাম, এএস আর ডিএস একে আর লিখলাম, এই যে এটাকে আর এটাকে এক জায়গায় প্লাস, আর এখানে বিকিউ যোগ সিকিউ লিখে দিলাম, ঠিক আছে। এই দুটোকে এক জায়গায় করলাম। এবার দেখো এএস যোগ ডিএস, ঠিক আছে, যে এএস ডিএস মানে কি আমাদের ডিএ বলতে পারবো, তো এটা আমাদের ডিএ। আর বিকিউ যোগ সিকিউ আমরা কি বিসি বলতে পারবো, দেখো আমাদের এটা বিসি। দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে। এবার একটু ভালো করে লিখে দিই, এবি যোগ সিডি সমান আগে বিসিটা লিখি, বিসি যোগ ডিএ। দেখো এটা তো প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা লিখে দেবো প্রমাণিত। আর দেখো 7 এবং 7-এর অথবা এই দুটো অঙ্কের জন্য আমাদের যেতে হবে খাতায়। তবে এই দুটো আমাদের আছে সম্পাদ্য টাইপের আছে, আমাদের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত এই দুটো অঙ্কন করতে বলেছে। তাহলে অন্তর্বৃত্ত পরিবৃত্ত অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসের প্রয়োজন পড়বে। তো চলো আমরা খাতায় দেখাই এই দুটো অঙ্ককে। তো চলে যাবো আমরা খাতায়। তো চলে এসেছি আমরা খাতায়। দেখো আমরা তো 7-এর অঙ্কগুলো খাতায় করাবো, 7-এর সম্পাদ্য আছে। প্রথম যে 7-এর অঙ্কটা আমাদের যে বলেছে দেখো 7 এবং 7 অথবা দুটি সম্পাদ্য। তো আমাদের এখানে 7-এর অঙ্কটা বলছে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে। পরিবৃত্ত অঙ্কন করব যেখানে এবি 5 সেমি এবং কোণ বিএসি 30 ডিগ্রি, কোণ এবিসি 60 ডিগ্রি দেওয়া আছে। তো আগে ত্রিভুজটা আমাদের অঙ্কন করে নিতে হবে, তারপর সেই ত্রিভুজের পরিবৃত্ত আমরা অঙ্কন করব। তো ত্রিভুজটা অঙ্কন করতে হবে একটা বাহু এবং দুটো কোণ দিয়ে। তো দেখো আমরা ত্রিভুজটা আঁকছি। তো যে বাহুটা দেওয়া আছে সেই বাহুটা আমরা কী করবো, টেনে নেবো আগে। তো বাহুটার মাপ আমাদের কত বলেছে, আমাদের বলেছে 5 সেমি। তো আমরা 5 সেমিটার টেনে নিই। এই যে আমাদের 5 সেমি। এই যে দেখো আমাদের 5 সেমি টেনে নিলাম। আচ্ছা এখানে আমরা নাম এবি দিয়েছি, আমরা এবি নাম দিয়ে দিলাম।
আচ্ছা, এবার আমরা কি করব, এই যে নিচের দিকে এভাবে বড় করে, ঠিক আছে, এখান থেকে এভাবে বড় করে এভাবে টেনে নিলাম। এবার কম্পাসের সাহায্যে 5 সেমের মাপটা নেব, এবির মাপটা নিয়ে এবার এখানে এই যে কেটে দেবো, এখানে বসাবো, বসিয়ে এবিটা আমরা কেটে নেব। এটা আমাদের এবি, নাম দিয়ে দেবো পি। এখন দেখো দুটো কোণ আমাদের আছে। কোণ কী কী আছে? কোণ আছে আমাদের, দেখো ওই এই যে কোণ বিএসি, তাহলে এ কোণ যেটা মধ্যে দেখবো, মধ্যেটা এ আছে, তাহলে এ কোণটা 30 ডিগ্রি। আর কোণ এবিসি বি, মধ্যে আমাদের বি আছে, তাহলে বিটা আছে 60 ডিগ্রি। তাহলে এ বিন্দুতে আমাদের 30 ডিগ্রি কোণটা তৈরি করতে হবে, তাহলে বি বিন্দুতে 60 ডিগ্রি কোণটা তৈরি করতে হবে। তারপর চাঁদার সাহায্যে কোণ দুটো তৈরি করে নেব। তা চলে যাবো আমরা চাঁদার সাহায্যে কোণ তৈরি করতে। দেখো, তারপর চাঁদার সাহায্যে প্রথমে এই বিন্দুতে 30 ডিগ্রি কোণটা তৈরি করে নিচ্ছে। এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা মিলাবা, আর এই টানের সঙ্গে এই রেখার সঙ্গে এই যে একটা রেখা আছে তার সঙ্গে মিলিয়ে দেবা। এই যে দেখো, তাহলে আমরা কত ডিগ্রি বলেছি? 30 ডিগ্রি বলেছে। তাহলে আমরা 30 ডিগ্রি কোণটা দেখো এখান থেকে এই যে 30 ডিগ্রি, এই যে আমাদের 30 ডিগ্রি আমরা যোগ করে দেবো, করে বড় করে যোগ করে দেবো 30 ডিগ্রি। আর বি বিন্দুতে বলেছে 60 ডিগ্রি, তাহলে আমরা বি বিন্দুতে 60 ডিগ্রিটা তৈরি করি। এখানে আমরা বসাবো, এবার এইদিকে মিলাবো, ঠিক আছে, এই বিন্দুটা মিলালাম বি বিন্দুর সঙ্গে, আবার রেখাটা এইদিকে মিলাবো, মিলিয়ে 60 ডিগ্রি, তাই এইদিকে মিলিয়েছি, তো এদিক থেকে দেখবা, খেয়াল করবে, এটা অনেকে ভুল করে দেয়, এইদিকে দেখে নেয়। দেখো এই দিক থেকে দেখবো মানে 0 থেকে দেখবো। এই যে দেখো 0 কথায়, 0 আমাদের আছে, এই যে দেখো 0, 10, 20, 30, 60 ডিগ্রি এই যে এখানে, তাহলে এই জায়গায় আমাদের আছে 60 ডিগ্রি, এটা এই যে পয়েন্টটা। তাহলে স্কেলের সাহায্যে এবার যোগ করে দেবো। এই যে আমাদের এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে আমরা বিন্দুটা পেয়ে যাবো এবিসি। এটা ত্রিভুজ আমাদের তৈরি হয়ে গেছে এবিসি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দুটো কোণ আর একটা বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করে দিয়েছি। এবার এই ত্রিভুজের কী করবো? পরিবর্ত তৈরি করব। তাহলে পরিবর্ত তৈরি করার জন্য আমাদের কী করতে হবে? যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এই বিকে সমদ্বিখণ্ডিত করি। তাহলে এই বিকে সমদ্বিখণ্ডিত করার নিয়ম যেটা, সেটা আমাদের কী করতে হবে? অর্ধেকের বেশি মাপ নেবা। এই যে অর্ধেক তো এখানে, তার একটু বেশি নিয়ে নিলা, অর্ধেকের বেশি নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ আর এইদিকে একটা বৃত্তচাপ তৈরি করে দিলাম। ওই মাপটা নিয়ে আমরা বিতে বসাবো। এই যে বিতে বসিয়ে ওই বৃত্তচাপ দুটোকে কেটে দেবো। দেখো এইদিকে কাটা, এই যে বৃত্তচাপটা কাটলাম আর এইদিকে কেটে দিলাম। এবার আমরা যোগ করে দেবো, যেখানে যেখানে ছেদ করেছে, যেখানে ছেদ করেছে এখানে আমরা যোগ করে দেবো। এই যে আমরা যোগ করে দিলাম। তাহলে একটা বাহুকে হয়ে গেছে সমদ্বিখণ্ডিত, আর একটা বাহুকে সমদ্বিখণ্ডিত করবো। আমরা এসি বা বিসি যে কোনো একটাকে করতে পারো। তাহলে আমরা এই যে বিসিটাকে করে নিই সমদ্বিখণ্ডক। তা বিসির অর্ধেকের বেশি মাপ নিতে হবে। এই যে বিসির অর্ধেকের বেশি আমরা নিয়ে নিলাম। এই যে দেখো এদিকে একটা বৃত্তচাপ আর এইদিকে একটা বৃত্তচাপ। দেখো এইদিকে অনেকগুলো রেখা আছে, বৃত্তচাপ আছে, একটু আমাদের ধ্যান করে কাজ করতে হবে। এইভাবে একটা বৃত্তচাপ করলাম। এবার সিতে বসাবো। তাহলে এই যে আমরা সিতে বসিয়ে দুটো বৃত্তচাপকে কেটে দিই। এই যে কাটলাম আর এই যে কাটলাম। তাহলে আমাদের এই যে আমাদের যেখানে যেখানে কাটলাম এই বিন্দুটা আর এই বিন্দুটা আমরা যোগ করব স্কেলের সাহায্যে। এই যে দেখো, একটু ভালো করে যোগ করব। যত সূক্ষ্ম করবা পরিবর্তনটা সবচেয়ে ভালো হবে। তাই একটু বড় করে যোগ করে দিচ্ছি। এবার দেখো এই যে দুটো সমদ্বিখণ্ডক, এই যে আমাদের এখানে ছেদ করেছে এই বিন্দুটা, এই বিন্দুর নাম আমরা কিছু আমরা দিয়ে দিলাম, ও নাম দিয়ে দিলাম, ঠিক আছে। ওই বিন্দুটা আমাদের এখন দরকার, যেখানে আমাদের ছেদ করেছে দুটো সমদ্বিখণ্ডক, এখানে ছেদ করেছে ওই বিন্দুতে। এখন সেই জায়গায় বসাও কম্পাসটা,
তারপর বসিয়ে আমরা এই যে শীর্ষবিন্দুগুলো আছে না, এই যে শীর্ষবিন্দুগুলোর মাপ নাও সবগুলো, এই শীর্ষবিন্দুগুলোর মাপ নাও। দেখো মাপগুলো কিন্তু এক পাবা, একই মাপ পাবা। তাহলে মাপ নিয়ে কী করবা, এখন ঘুরিয়ে দেবা, এভাবে করে মাপটা নিয়ে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, মানে বৃত্ত তৈরি করে দাও। শীর্ষবিন্দুগুলো নিয়ে এই যে মাপটা নিয়ে একটা বৃত্ত তৈরি হবে আমাদের। এই যে দেখো বৃত্তটা তৈরি হয়ে গেছে আমাদের, এই যে আমরা পেয়ে গেছি। দেখো ওটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু, আর আমাদের বৃত্ত যে তৈরি হয়ে গেছে। দেখো বৃত্তটা পরিবৃত্ত বলতে এই যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হয়ে কিন্তু আমাদের যাবে, বৃত্তের যে পরিধিটা একদম প্রত্যেকটা শীর্ষবিন্দু দিয়ে পাস করবে। তাহলে এটাই আমাদের পরিবৃত্ত। এইভাবে তোমাদের অঙ্কন করতে হবে পরিবৃত্ত, ঠিক আছে? জাস্ট এইভাবে এঁকে দিতে হবে, আর কোনো কিছু করার দরকার নেই। এবার আমরা চলে যাব পরেরটাতে, সাতের অথবা। সাতের অথবা আমাদের কী বলেছে, অন্তর্বৃত্ত করতে বলেছে। তাহলে এবার আমরা অন্তর্বৃত্ত শিখব। সাতের অথবা, সাতের অথবা। দেখো সাতের অথবাটা আমাদের কি বলেছে, যে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো। প্রথমে তো ত্রিভুজটা অঙ্কন করতে হবে, সমকোণী ত্রিভুজ। সমকোণ সংলগ্ন বাহুদের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি 6 সেমি। তা ওই ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলেছে, ঠিক আছে? তা আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করে দেখাবো। চলো তাহলে আমাদের কী বলেছে এখানে, আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের প্রথমে 90 ডিগ্রি কোণ তৈরি করতে হবে। তাহলে আমরা 90 ডিগ্রি কোণ তৈরি করব। আর দুটো বাহু বলে দিয়েছে, তো আমরা দুটো বাহু আমরা টেনে নেব। বাহু দুটো আমরা এখন টেনে নেব। দেখো দুটো বাহু আমরা টেনে নিচ্ছি। কত কথা বলেছে বাহু দুটো, একটা 5 সেমি একটা 6 সেমি। তাহলে চলো 5 সেমিটা আগে টেনে নিই। ঠিক আছে, আমরা 5 সেমি টানবো। এখানে 5-এর কাছে একটা বিন্দু দিয়ে দেবা, এভাবে দিয়ে এই যে আর আছে 6 সেমি। এই যে এখানে 6-এর কাছে একটা বিন্দু দিয়ে দিলাম। এই যে আমাদের 6 সেমি, 5 সেমি 6 সেমি টেনে নিয়েছি। নাম তো দেয়নি, তাহলে আমরা এখানে 5 সেমি করে দিলাম, আর এটাকে 6 সেমি বলে দিলাম। দুটো ত্রিভুজটা করার জন্য আমরা কি করব, আমরা এখানে একটা বড় করে, এই যে দেখো বড় করে সরলরেখা টানি, সবসময় টেনে দেবো। এখন কি করব, এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ তৈরি করব। চাঁদার সাহায্যে তৈরি করে নিলেও হবে, ঠিক আছে? আচ্ছা 90 ডিগ্রি কোণ সমকোণী ত্রিভুজ বলেছে, তার জন্য আমরা 90 ডিগ্রি কোণ তৈরি করছি। তাহলে এই যে 90 ডিগ্রি কোণ এখানে দিয়ে আমরা চাঁদার সাহায্যে 90 ডিগ্রি কোণটা তৈরি। তোমরা চাইলে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটা তৈরি করতে পারো, কোনো অসুবিধা নাই। এখানে চাঁদার সাহায্যে করলেও হবে, আর পেন্সিল কম্পাসের সাহায্যে করলেও। দেখো আমরা 90 ডিগ্রি কোণটা তৈরি করলাম। এখন যে দুটো বড় মাপ দেওয়া আছে, তাহলে 6 সেমিটা আমরা নিচ্ছি। দেখো 6 সেমিটা নিয়ে ধরো আমরা এইদিকে কেটে দিলাম, এই যে ভূমিটাকে। 5 সেমিটার মাপ, 5 সেমিটার মাপ নিয়ে আমরা দেখো 6 সেমিটা আমরা ভূমিটা কেটেছি। এবার 5 সেমিটা এখানে বসিয়ে এই যে এখানে কেটে দেবো, এই যে কেটে দিলাম, ঠিক আছে? এদিকে 6 সেমি, আর এইদিকে আমাদের 5 সেমি। এবার কী করবো, আর কিচ্ছু নাই, শুধু এই দুটো যোগ করে দাও, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দাও। তাই আমাদের ত্রিভুজ হয়ে গেছে সমকোণী ত্রিভুজ। দেখো একদিকে তোমরা ভেবে বসিয়ে দিবা, আর একদিকে মিলাবা, তাড়াতাড়ি মিলে যাবে। আমাদের হয়ে গেছে সমকোণী ত্রিভুজ। আমরা যদি নাম দিয়ে দিই নিজের মতো করে, নাম তো নাই, আমরা নাম দিয়ে দিলাম ABC, একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এবার এই সমকোণী ত্রিভুজের আমাদের অন্তর্বৃত্ত তৈরি করতে বলেছে। অন্তর্বৃত্ত তৈরি দেখো কীভাবে করবো। ত্রিভুজ অঙ্কন তো আমরা আগে থেকে জানি, এবার এখানে ক্লাস 10-এ যেটা নিয়ম অন্তর্বৃত্ত। আমরা যে কোনো দুটো কোণকে, ঠিক আছে, অন্তঃসমদ্বিখণ্ড করব। কোণকে অন্তঃসমদ্বিখণ্ড, দেখো কোণকে কীভাবে সমদ্বিখণ্ড করা হয়, সমান দুই ভাগে ভাগ। যে কোনো একটা মাপ নিলাম, ধরো এই কোণ বি কোণটাকে আমরা কী করবো, অন্তঃসমদ্বিখণ্ড করব। তাহলে বি কোণটাকে আমরা যে কোনো একটা মাপ নিয়ে, এই যে এখানে মাপ নিয়ে এভাবে বসিয়ে এভাবে ঘুরিয়ে দেব। তারপর এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ তৈরি করে দাও, আর এখানে বসিয়ে বৃত্তচাপটাকে কেটে দাও। এই যে দেখো যে বিন্দু পেয়ে গেলা, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দাও। দেখো বি কোণের সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম, ঠিক আছে? বি কোণের সমদ্বিখণ্ডক একটু বড় করে টানি। দেখো বি কোণের সমদ্বিখণ্ডক পেয়ে গেছি। এবার এ বা সি যে কোনো একটা কোণের সমদ্বিখণ্ডক করব। তো চলো আমরা সি কোণটা করে নিই।
তাহলে এবারে কী করবো, একইভাবে এবারে বসিয়ে এভাবে বৃত্তচাপ তৈরি করব। আর এখানে যেখানে ছেদ করলে বাহুতে এখানে একটা বৃত্তচাপ তৈরি করে নেবা, আবার এদিকে যে ছেদ করলে বাহুটাতে ওই বৃত্তচাপটাকে কেটে দেবা। যেখানে এখানে ছেদ করেছি যে জায়গায় ওটা বিন্দুটা আর এই সি বিন্দুটা যোগ করে দাও। এই যে এভাবে করে একটু বড় করে যোগ করে দাও। এই যে দেখো, তাহলে আমরা দুটি কোণের অন্তঃসম্বন্ধী ঘনক দেখো, দুটি কোণের যে সম্বন্ধী ঘনক দুটো এই জায়গায় মিলিত হয়েছে, এর নাম আমরা ও দিয়ে দিলাম, এই যে ও বিন্দুতে দিলাম। ঠিক আছে, এই যে অন্তঃসম্বন্ধী ঘনক। এখন আমরা কি করব, কিচ্ছু না, আমরা একটা যেহেতু লম্ব তৈরি করিনি, দেখো ও বিন্দু থেকে এখানে আমরা লম্ব একটা সোজা করে টেনে নিই লম্বটা। এই যে দেখো লম্ব টানার একটা বুদ্ধি আছে, দেখো এই যে ধরো আমরা এখানে বসালাম, তো এই যে বসাচ্ছি, আর এই যে একটা রেখাটা আছে না, রেখাটা টানের সঙ্গে মিলিয়ে দাও, দেখো ঠিক আছে স্কেলে, তাহলে কিন্তু আমাদের লম্ব তৈরি হয়ে যাবে অটোমেটিক। লম্ব করেছি, এই যে লম্বটা ও, এটা আমরা ওডি নাম দিয়ে দিলাম, ওডি লম্ব। এবার ওডি ব্যাসার্ধের মাপ নিয়ে দেখো অন্তর্বৃত্তটা তৈরি হবে আমাদের। এইভাবে করে নিচ্ছি, এই যে ওডি ব্যাসার্ধটা মাপ নেব, ঠিকঠাক করে মাপ নেব। এভাবে করে নিয়ে ঘুরিয়ে দাও, সব বৃত্ত তৈরি করে একটা। আমাদের একটু ছোটো আছে তো, ঠিকঠাক করে করতে হবে। এই যে নিয়ে এই যে দেখো, তো যাই হোক আমাদের দেখো অন্তর্বৃত্তটা হয়ে গেছে তৈরি। এই যে একদম, এই যে আমাদের অন্তর্বৃত্ত সব প্রত্যেকটা বাহুকে আমাদের টাচ করবে, স্পর্শ করবে। ঠিক আছে, এই জায়গাটা একটু চাষি হয়েছে, না একটু এদিকে হয়েছে, ছোটো হয়ে গেছে। তো যাই হোক তোমাদের বলে রাখি যে প্রত্যেকটা বাহুকে স্পর্শ করবে, এখানে স্পর্শ করবে, এই জায়গায় স্পর্শ করবে, এই জায়গায় স্পর্শ করবে, প্রত্যেকটা বাহুকে স্পর্শ করবে বৃত্তটা। তার এই যে আমাদের দেখো অন্তর্বৃত্ত তৈরি। যেটা কী করলাম আমরা, এই যে ত্রিভুজের অন্তর্বৃত্ত, আগেরটা করলাম পরিবৃত্ত, এটা অন্তর্বৃত্ত। তা তোমাদের দেখো দুটো আসছে, পরিবৃত্ত অন্তর্বৃত্ত দুটোই আসবে, যে কোনো একটা করতে বলবে। আমি তোমাদের সাজেস্ট করব তোমরা পরিবৃত্ত করবা, পরিবৃত্তটা বেশি মিলে যায়, অন্তর্বৃত্তটা একটু যেখানে সেখানে ছুট থেকে যায়, তো কোনো অসুবিধা নাই, যেহেতু ভালো করে সূক্ষ্ম করে করো তোমাদের কিন্তু সব জায়গায় টাচ করবে। ওকে, তাহলে এভাবে তোমরা অন্তর্বৃত্ত এঁকে নেবা। তাহলে দেখো আমাদের হয়ে গেছে তৈরি করা, আমাদের খাতার কাজ কমপ্লিট। এবার আমরা চলে যাবো আবার বোর্ডে, 8-এর অঙ্কগুলো আমরা বোর্ডে দেখাবো, 8-এর অঙ্কগুলো আছে। তা চলো আমরা বোর্ডে চলে যাই 8-এর অঙ্কগুলোতে। তাহলে আমরা দেখিয়ে দিলাম 7 এবং 7-এর অথবা, এই দুটো অঙ্ক আমরা খাতায় দেখিয়ে দিয়েছি, তোমরা বুঝতে পেরে গেছো। তো এবার আমরা চলে যাবো 8-এর অঙ্কগুলো। 8-এর অঙ্কগুলো আমাদের আছে পরিমিতির অঙ্ক আছে, তো চলো আমরা 8-এর অঙ্কগুলো করাই। এবার দেখো 8-এর অঙ্কটা, আমাদের দেখো 8-এর অঙ্কটা কী বলছে, যদি কোনো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 2464 বর্গমিটার, তাহলে ওই গোলকের আয়তন বের করতে বলেছে। গোলক বলতে ফুটবল, এই যে আমাদের ফুটবলের যে আকৃতি, ঠিক আছে, সেটা হচ্ছে গোলক। আর গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নেব আর। তা গোলকের ব্যাসার্ধ আর, সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পুরো যে তলটা, ফুটবলের যে চার ধারটা আছে পুরো সমগ্র তলটা। তো সমগ্রতলের ক্ষেত্রফল গোলকের আমরা জানতে হবে 4πr²। এটা হচ্ছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, ব্যাসার্ধ আমরা আর ধরে। তা এই ক্ষেত্রফলটা আমাদের দেওয়া আছে 2464 এটা দেওয়া আছে। চলো আমরা এখানে একটু সরল করব। 4 ইন্টু পায়ের মানে হচ্ছে 22/7 ইন্টু r² আর 2464, 4 দিয়ে যদি আমরা কেটে দিই, 4×6 = 24, 4×1 = 4, আর এখানে 2 আসলো, আবার 4×6 = 24। আচ্ছা এবার আমরা 11 দিয়ে করবো, 11 দিয়ে 22, আর এখানে দেখো এটা হবে 11 × 5 = 55, তো কত আসলো এখানে 6 × 66, 11×6 = 66, 2 দিয়ে আমাদের 28। তাহলে দেখো r² সমান 28কে আমরা এই যে 4 × 7 দিলাম, 7×4 = 28, আর এই যে 7টা বর্গমূল করলাম, এই 7টা চলে আসবে এখানে। তাহলে r সমান কত হবে, 4-এর বর্গমূল 2, আর দুটো 7-এর জন্য একটা 7, তাহলে r সমান পেয়ে গেলাম 14। তো ব্যাসার্ধ পেয়ে গেছি, এবার আমরা আয়তন পেয়ে যাব। ঠিক আছে, আমাদের কি গোলকের আয়তন, অতএব গোলকের আয়তন আমাদের বের করতে বলেছে। তো গোলকের আয়তনের সূত্র কি আমাদের 4/3πr³, এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। 4/3, পায়ের মান হচ্ছে 22/7, r³, তাহলে আর হচ্ছে দেখো 14টা, আমাদের কতবার 3 বার লিখতে হবে। এই যে ব্যাসার্ধ আর, 14কে আমরা 3 বার লিখে দিলাম, 7 দিয়ে 14,
এবার দেখো এই সবগুলো গুণ করব আর তাকে 3 দিয়ে ভাগ করব। সবগুলো গুণ করে আর 3 দিয়ে ভাগ করার পর তোমরা পেয়ে যাবে 11,498 পূর্ণ 2/3। এটা অ্যান্সার আসবে, ঠিক আছে। এই যে 11,498 পূর্ণ 2/3। আয়তন যেহেতু এখানে দেখো এককটা যদি বলি এখানে আমাদের আছে বর্গমিটার, তো এখানে হবে ঘনমিটার, এত ঘনমিটার। তাহলে এই আমাদের অ্যান্সার। এবার দেখো 8-এর অথবা। তো আজকের ক্লাসের শেষ প্রশ্ন, আমরা শেষের প্রশ্নে চলে এসেছি। চলো শেষের প্রশ্ন করাই 8-এর অথবাটা। কী বলছে এখানে, কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন বের করতে বলেছে। তো দেখো শঙ্কু, আমাদের শঙ্কুর ছবি আঁকবো। তাহলে শঙ্কুর ছবির এভাবে হবে, এভাবে শঙ্কুর ভূমি এটা, এই যে আমাদের পার্শ্বতলটা শঙ্কুর, একদম বরের যে টোপরটা থাকে এই হচ্ছে শঙ্কুর উদাহরণ। আচ্ছা, এখানে আমরা ভূমির ব্যাস নিলাম, এখানে কেন্দ্র, এটা আমরা ওই ব্যাসার্ধকে আমরা আর ধরে নিব। আর এই যে আমাদের শঙ্কুর উচ্চতা, এটা বি নাম দিয়ে দেবো। তাহলে ও বিটা আমাদের শঙ্কুর উচ্চতা এইচ, আর এ বি হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে এখানে আমাদের দেখো কী কী দেওয়া আছে। আমাদের এখানে দেওয়া আছে শঙ্কুটির উচ্চতা দেওয়া আছে, মানে এইচ দেওয়া আছে। কত? শঙ্কুটির উচ্চতা দেওয়া আছে 6 সেমি। আর তির্যক উচ্চতা যেটা এল, এই যে তির্যক উচ্চতা এল দেওয়া আছে আমাদের, অর্থাৎ 10 সেমি। তাহলে আমাদের এখানে আর দরকার আছে, তাহলে আরটা বের করে নেব। দেখো আর কী করে পাবো, দেখো এই যে আমাদের তৈরি হয়েছে, দেখো এই ত্রিভুজটা এ ও বি, এটা সমকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে। এই যে এটা আমাদের যে এ বিটা অতিভুজ। তাহলে এখানে আমাদের অতিভুজ হচ্ছে এটা এল স্কোয়ার তির্যক উচ্চতা, আর এখানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এখান থেকে আর স্কোয়ার কত হবে, তাহলে আর স্কোয়ারটা হবে আমাদের এখানে এই যে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তা মানগুলো বসাবো। এল স্কোয়ার কত, এল হচ্ছে আমাদের কত 10, 10-এর স্কোয়ার। এইচ হচ্ছে 6 স্কোয়ার। 10 স্কোয়ার 6, যেটা সলভ করবা এটা কত পাবা, এখানে দেখো এটা 100, এটা 36। তাহলে 100 থেকে 36 বিয়োগ করে কত হবে 64। তাহলে দেখো আমরা তাহলে আর পেয়ে যাবো, আরটা কত পেয়ে যাবো, আর স্কোয়ার যদি 64 হয় তাহলে আর সমান হয়ে যাবে আমাদের 8। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 8। আমাদের কী বের করতে বলেছে, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র তোমাদের জানতে হবে পাই আর এল, মানে যে পার্শ্বতলটা, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তার সঙ্গে ভূমির ক্ষেত্রফলটা। আর ভূমির ক্ষেত্রফল হচ্ছে, ভূমিটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। চলো এখানে মানগুলো বসিয়ে আমরা সলভ করে নেব। পায়ের মান, আচ্ছা এখানে একটু কমন নিই আমরা, পাই আর আমাদের কমন যাবে, তাহলে এখানে এল প্লাস এখানে আর থেকে যাবে। তাহলে এবার দেখো আমরা এখানে মান বসিয়ে দেবো। পায়ের মান হচ্ছে 22/7, আর এখানে আর দেখো আর পেয়েছি আমরা 8, আর এখানে এল আমাদের কত 10 দেওয়া আছে, প্লাস আর এখানে আবার আর আছে, আর আমরা বসিয়ে দেবো 8। তাহলে কত আসলো দেখো 22/7 ইন্টু এটা 8, এটা তো আমাদের 18, ঠিক আছে। এত বর্গ ক্ষেত্রফল, বর্গ কি আসবে, এককগুলো আমাদের আছে সেমিতে আছে, তাহলে বর্গ সেমি। আচ্ছা দেখো 22, 8 আর 18 গুণ করতে হবে, আর 7 দিয়ে ভাগ করতে হবে। এটা তোমরা পেয়ে যাবা 452 পূর্ণ 4/7, ঠিক আছে, এটা পাবা। তো এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা এবার আমরা শঙ্কুর আয়তন বের করবো। তো একটু চলো জায়গাটা একটু প্লেস করি। এবার আমরা লিখবো শঙ্কুর আয়তন। দেখো শঙ্কুর আয়তনের সূত্র তোমাদের জানতে হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র। চলো আমরা মান বসিয়ে দেবো। 1/3 পাই হচ্ছে কত 22/7, আর বলতে দেখো 8, সেটা আমরা দুবার লিখে দেবো। আর এইচ উচ্চতা, এই যেটা আমাদের 6 সেমি, তো এখানে 6 দিয়ে দেবো। আয়তন আমাদের কি আসবে ঘন সেমি, তো এখানে লিখবো ঘন সেমি। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা এখানে 3 দিয়ে 6 করে দিলাম, নিচে 7। এবার দেখো উপরেগুলো গুণ করবো, 22, 8 আর 2 এদের গুণ করব এবং গুণ করে তাকে 7 দিয়ে ভাগ করে দেবো। এটা তোমরা পেয়ে যাবা 402 পূর্ণ 2/7 পেয়ে যাবা, ঠিক আছে, এটা অ্যান্সার পাবা। তো দেখো এই ছিল আমাদের শঙ্কুর আয়তন এবং শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল দেখালাম, ঠিক আছে।
তো আমাদের অঙ্কগুলো হয়ে গেছে, আজকের ক্লাসের সব অঙ্ক করে দিয়েছি তোমাদের। কোনো জায়গায় যে সমস্যা হয় তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা। তাহলে ক্লাসগুলো খুব ভালো হতে চলেছে, ভালো হচ্ছে ক্লাসগুলো। তোমরা ভিডিওগুলোতে লাইক এবং শেয়ার নিশ্চয়ই করবা। এত বড় ক্লাসটা ভিডিওটা একটু বড় হয়েছে, কারণ সম্পূর্ণ পাঠ দিচ্ছি, তার জন্য আমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। অসুবিধা নাই, তোমাদের ধৈর্য করে ক্লাসগুলো দেখতে হবে। পরের ক্লাস তাড়াতাড়ি আসবে। তোমরা সবাই ভালো থেকো।